লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। আমাদের সকলেরই এমন কিছু মানুষের সাথে পরিচয় থাকে যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি, কিন্তু দিন শেষে দেখা যায় সেই বিশ্বাসের মর্যাদা তারা রাখেনি। আজকের ঘটনাটি ঠিক তেমনই একটা বিশ্বাসের চরম অবমাননা এবং এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার গল্প। আজকের ঘটনাটি শেয়ার করেছেন আমাদেরই একজন নিয়মিত লিসেনার সুমাইয়া আপু। ওনার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি আমাদের জানিয়েছেন। ওনার ভাষাতেই আমি ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া। আমার জীবনের এই ঘটনাটি বেশ পুরনো। আমি তখন টিনেজার ছিলাম, বয়সে বেশ ছোট বলা যায়। আমার একজন কাজিন ছিলেন, সম্পর্কে আমার খালাতো আপু। তিনি আমার থেকে বয়সে বেশ বড় ছিলেন। আপুর যখন বিয়ের বয়স হলো, তখন অনেক জায়গা থেকেই বিয়ের প্রস্তাব আসছিল, কিন্তু আপু কেন জানি না কাউকেই পছন্দ করছিলেন না। পরে আমরা জানতে পারি আপু আগে থেকেই একজন ছেলেকে পছন্দ করতেন। তাদের মধ্যে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। আপু পরিবারের সবাইকে ছেলেটার কথা জানান, কিন্তু আমাদের পরিবারের কেউই এই সম্পর্কটা মেনে নিতে রাজি ছিলেন না। এর পেছনে অবশ্য কিছু কারণও ছিল। ছেলেটার পরিবার এবং আপুদের পরিবারের মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। তাদের চাল চলন, রীতিনীতি সবকিছুই একটু আলাদা ধরনের। আর সব থেকে বড় কথা, আমাদের পরিবার ছিল খুব রক্ষণশীল, তাই পরিবারের বড়রা কিছুতেই রাজি হচ্ছিলেন না। কিন্তু আপু ছিলেন একেবারে নাছোড় বান্দা। তিনি জেদ ধরে বসে থাকেন। পরিবারের সবার সাথে অনেক কথা কাটাকাটি হয়, অনেক মন কষাকষি চলে। আপনারা তো জানেনই আমাদের সমাজে এমনটা হলে ঠিক কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। শেষমেশ আপুর জেদের কাছে সবাইকে হার মানতে হয়। আপুর পরিবার বাধ্য হয়েই সেই ছেলের সাথে আপুর বিয়ে দিয়ে দেন। বিয়ের পর আপু তার শ্বশুর বাড়িতে চলে যান। ওনাদের বাড়িটা ছিল অনেক দূরে, বলতে গেলে শহরের কোলাহল থেকে বেশ কিছুটা বাইরে। বাড়িটি ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা বাগান মহল্লায়। এই বাড়িটা সাধারণ কোনো বাড়ি ছিল না, বাড়িটা ছিল অনেক পুরনো। শুনলে অবাক হবেন, বাড়িটা সেই ব্রিটিশ আমলের তৈরি। বিশাল বড় একটা বাংলো বাড়ি, চারিদিকে অনেক বড় বড় গাছপালা। বাড়ির ভেতরে বেশ কয়েকটা বড় বড় বাগান। এর মধ্যে একটা বাগানের মাঝখানে অনেক পুরনো আমলের একটা ফোয়ারা ছিল। ফোয়ারার চারপাশে সাদা রঙের পাথরের তৈরি কিছু নকশা। দেখলেই বোঝা যায় বাড়িটার বয়স অনেক। পুরো বাড়িটাই ছিল একতলা, কিন্তু এর বিশালতা ছিল চোখে পড়ার মতো। আপুর বিয়ের পর এই বাড়িতেই তিনি থাকতে শুরু করেন। আমি আপুর বিয়ের কিছুদিন পর স্কুল ছুটি থাকায় আপুর শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। সেখানে যাওয়ার পর প্রথম দিনেই আমার কাছে পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগে। আপুর শাশুড়ি, মানে ওই বাড়ির বয়স্ক মহিলা, ওনার স্বভাব চরিত্র ছিল বেশ অন্যরকম। উনি এমনিতে সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন ঠিকই, কিন্তু ওনার ভেতরে একটা প্রচণ্ড কড়াকড়ি ভাব ছিল। ওনার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ছিল যা ওই বাড়ির সবাইকে মেনে চলতে হতো। যেমন ধরুন, একটি নির্দিষ্ট সময়ের পর ওনার কাছে যাওয়া বারণ। ওনার সাথে কেউ কথা বলতে পারতেন না, এমনকি বাড়ির কাজের লোকেরাও
ওনারা আশেপাশে ঘেঁষতে পারতেন না। ওই বিশাল বাড়ির এক কোনায় ওনার একটা আলাদা রুম ছিল। সেই রুমে উনি ছাড়া আর কারো ঢোকার অনুমতি ছিল না। আপু আমাকে আগেই সতর্ক করে দিয়েছিলেন আমি যেন ভুল করেও ওই রুমের আশেপাশে না যাই। আমি একদিন আপুকে জিজ্ঞেস করেছিলাম যে উনি ওই রুমে একা কি করেন। আপু আমাকে বলেছিলেন ওনার শাশুড়ি সেখানে নাকি একা বসে ইবাদত করেন। তিনি নাকি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকেন, আর তাই তিনি চান না ওই সময় কেউ তাকে বিরক্ত করুক। আপুর কথা শুনে আমি আর কিছু বলিনি। একজন বয়স্ক মানুষ, ওনারা একটু নিভৃতে ইবাদত বন্দেগী করতে পছন্দ করতেই পারেন। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপারের আড়ালে যে কত বড় একটা ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল তা আমি তখন একেবারেই বুঝতে পারিনি। বাড়িটার ভেতরের নকশা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার। মূল দরজা দিয়ে ভেতরে ঢুকলেই বিশাল বড় একটা হলরুম। এই হলরুমটা এত বড় ছিল যে আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যারা বড় বড় পুরনো বাড়ি দেখেছেন তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। হলরুমের মাঝখানে একটা বিশাল ডাইনিং টেবিল রাখা ছিল। টেবিলটা এত লম্বা ছিল যে একসাথে অনেক মানুষ সেখানে বসে খেতে পারত। হলরুমের এক পাশে পুরনো আমলের ফায়ারপ্লেস ছিল। মেঝের টাইলসগুলো ছিল সাদা কালো চেক করা, আর বাড়ির ছাদ ছিল অনেক উঁচু। এই ডাইনিং টেবিলটার একটা বিশেষত্ব ছিল। আপু আমাকে বলেছিলেন ওনাদের বাড়িতে যখন কোনো বড় অনুষ্ঠান হতো বা অনেক মেহমান আসতো তখন এই টেবিলেই সবাইকে খাবার দেয়া হতো। আমার কাছে পুরো বাড়ির পরিবেশটা কেমন যেন অন্য দেশের পুরনো কোনো জমিদার বাড়ির মতো লাগতো। হলরুমের চারপাশ দিয়ে কয়েকটা শোবার ঘর, এক পাশে ছিল রান্নাঘর। রান্নাঘর থেকে বাইরে যাওয়ার জন্য আলাদা একটা রাস্তা। আমি যেদিন ওই বাড়িতে গেলাম প্রথম রাতের কথা, আমি একটা গেস্ট রুমে ঘুমাচ্ছি। আমার রুমের দরজাটা সরাসরি ওই বড় হল রুমের দিকে খুলত। রাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই, হয়তো 2টা বা 2:30। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার কানে প্রচন্ড জোরালো একটা আওয়াজ আসতে থাকে। আমি বিছানায় উঠে বসি, কান পেতে শোনার চেষ্টা করি আওয়াজটা কিসের। আওয়াজটা আসছিল ওই বিশাল হলরুমটা থেকে। মনে হচ্ছিল যেন অনেক মানুষ একসাথে কথা বলছে, হাসাহাসি করছে। চামচ আর প্লেটের টুংটাং শব্দ আসছিল, গ্লাসে পানি ঢালার শব্দ, কাঁটা চামচ দিয়ে খাবার খাবার শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল বাইরে কোনো বিশাল বড় একটা ডিনার পার্টি চলছে। আমি পুরো অবাক। এত রাতে কিসের পার্টি, আর এত মানুষই বা কোথা থেকে এলো? আমি আস্তে আস্তে বিছানা থেকে নামলাম, পা টিপে টিপে দরজার কাছে গেলাম। বুকের ভেতরটা থুকথুক করছিল। আমি আস্তে করে দরজার নব ঘুরিয়ে দরজাটা সামান্য ফাঁকা করলাম। বাইরে উঁকি দিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে ওঠার জোগাড়। পুরো হল রুম ঘুটঘুটে অন্ধকার, কোথাও কেউ নেই, একদম পিনপথর নীরবতা। শুধু রাতের বেলা যে হালকা একটা নীলচে আলো থাকে জানালার কাঁচ দিয়ে, সেই আলোটা ভেতরে এসে পড়েছিল। আমি হতবাক হয়ে গেলাম। এই তো মাত্র কয়েক সেকেন্ড আগেও আমি স্পষ্ট শুনলাম অনেক মানুষের গলার আওয়াজ, প্লেট চামচের শব্দ। সব গেল কোথায়? আমি কয়েক মিনিট দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, কিন্তু না, আর কোনো আওয়াজ নেই। আমি ভাবলাম হয়তো আমি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছিলাম, অথবা আমার মনের ভুল। এই ভেবে আমি দরজা বন্ধ করে এসে আবার বিছানায় শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে, কিন্তু একটু পর, হয়তো 1 ঘন্টা বা তার বেশি কিছু সময় পর আমার ঘুম ভেঙে যায়। এবার আওয়াজটা আরো বেশি স্পষ্ট। এবার শুধু প্লেট চামচের শব্দ নয়, মানুষের ফিস ফিস করে কথা বলার শব্দও পাচ্ছিলাম। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে বসে খুব আস্তে আস্তে নিজেদের মধ্যে আলোচনা করছে। মাঝে মাঝে চাপা হাসির শব্দ আসছে।
আমি এবার আর রুমে থাকতে পারলাম না। আমার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল। আমি সোজা দরজা খুলে বাইরে বের হয়ে এলাম। বিশ্বাস করুন, দরজা খোলার সাথে সাথেই সমস্ত আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেল। পুরো হলরুম খাঁ খাঁ করছে। আমি হলরুমের মাঝখানে গিয়ে দাঁড়ালাম, কান পেতে শোনার চেষ্টা করলাম। কোনো আওয়াজ নেই। আমি চারপাশের ঘরগুলোর দিকে তাকালাম, সব ঘরের দরজা বন্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমার বেশ ভয় করতে শুরু করলো। আমি দ্রুত নিজের রুমে এসে দরজা আটকে দেই। সারা রাত আমার চোখের পাতা এক হয়নি। সকাল হলে আমি আর আপুকে কিছু বলিনি। ভাবলাম হয়তো নতুন জায়গা, তাই আমার মনের ভুল হচ্ছে। সারাদিন আমরা এদিক সেদিক ঘুরে বেড়ালাম, গল্প করলাম। রাতে ঘুমানোর সময় আমি আবার একা আমার রুমে চলে এলাম। দ্বিতীয় রাতের কথা। আমি বেশ ক্লান্ত ছিলাম, তাই শুতে না শুতেই ঘুমিয়ে পড়ি। কিন্তু ঠিক আগের রাতের মতোই রাত আনুমানিক 3টার দিকে আবার আমার ঘুম ভেঙে যায়। এবারও সেই একই আওয়াজ। এবার আমি আর মনের ভুল বলে উড়িয়ে দিতে পারলাম না। আমি দ্রুত বিছানা থেকে উঠে সোজা আপুর রুমের কাছে চলে গেলাম। আমি আপুর দরজায় নক করলাম। আপু কিছুক্ষণ পর চোখ মুছতে মুছতে দরজা খুলে বাইরে এলো। আমাকে দেখে বলল, কিরে, এত রাতে তুই এখানে কি করছিস? কি হয়েছে তোর? আমি আপুকে নিচু স্বরে বললাম, আপু, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? বাইরে এত আওয়াজ কিসের? মনে হচ্ছে ডাইনিং টেবিলে বসে অনেক মানুষ খাবার খাচ্ছে। আপু আমার কথা শুনে একটু হাসলো, তারপর বলল, কি যে আজে বাজে বকিস। কোথায় কিসের আওয়াজ? পুরো বাড়ি তো একদম চুপচাপ, সবাই ঘুমাচ্ছে। তুই হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিস। যা, গিয়ে শুয়ে পড়। আমি আপুকে অনেকে বোঝানোর চেষ্টা করলাম আমি নিজের কানে শুনেছি, কিন্তু আপু কিছুতেই বিশ্বাস করলো না। উল্টে আমাকে বলল, বাড়ির পেছনে দারোয়ান বা অন্য কেউ নিজের রুমে বসে হয়তো রেডিও বাজাচ্ছে। আমি সেই আওয়াজ শুনে ভয় পেয়েছি। আপুর কথা শুনে আমি একটু দমে গেলাম, কিন্তু আমি জানতাম আমি কি শুনেছি। আমি আপুকে বললাম, ঠিক আছে, তুই আজ আমার কথা বিশ্বাস করছিস না। কাল রাতে তুই আমার রুমে আমার সাথে ঘুমাবি, তখন তুই নিজের কানেই সব শুনতে পাবি। আপু আমার জেদ দেখে রাজি হয়ে গেল। পরের দিন রাতে আপু আমার রুমে এলো। আমরা দুই বোন বিছানায় শুয়ে গল্প করছিলাম। রাত গভীর হলো, ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে যাচ্ছিল। আমি আর আপু সজাগ ছিলাম। ঠিক যখন রাত 3:45 বাজে, তখন হঠাৎ করে সেই আওয়াজটা শুরু হলো। এবার আপুর চোখ বড় বড় হয়ে গেল। আপু ভয় পেয়ে আমার হাত শক্ত করে চেপে ধরল। আমাকে ফিসফিস করে বলল, তুই তো ঠিকই বলেছিলি, আমিও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে বাইরে অনেক মানুষ কথা বলছে আর খাবার খাচ্ছে, কিন্তু এত রাতে এই বাড়িতে কারা আসবে? আমি আর আপু দুজনেই খুব ভয় পেয়ে বিছানা থেকে নামলাম। পা টিপে টিপে দরজার কাছে গেলাম। আমি দরজাটা আস্তে করে খুললাম এবং ঠিক আগের মতোই দরজা খোলার সাথে সাথেই সমস্ত আওয়াজ উধাও হয়ে গেল। পুরো হলরুম ফাঁকা, কোথাও কেউ নেই। আপু এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। আপুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা সারা রাত আর ঘুমাতে পারলাম না। সকাল হতেই আমি আমার নিজের বাড়িতে ফিরে আসি, কারণ আমার স্কুল খোলার সময় হয়ে গিয়েছিল। আমি চলে আসার সময় আপুকে বলে এসেছিলাম সাবধানে থাকতে। আমি চলে আসার প্রায় 2 বছর পার হলো। এর মাঝে আপুর কোল জুড়ে এক ছোট্ট সন্তান দেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তখন আমাদের বাড়িতেই ছিলাম। হঠাৎ একদিন আপুর গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল প্রচন্ড কাঁদছে, ভয় কাঁপছে। আমি খুব ঘাবড়ে গিয়ে আপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপু তখন আমাকে যা বলল তা শুনে আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আপু বলতে শুরু করলো, গতকাল রাতে আমার স্বামী
নাইট শিফটে ডিউটি করতে গিয়েছিল। বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছাড়া কেউ ছিলাম না। শাশুড়ি তো সে সন্ধ্যার পর থেকে নিজের রুম বন্ধ করে বসে আছে। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে নিজের রুমে ঘুমাচ্ছিলাম। রাত হয়তো তখন 2:30 কি 3টা বাজে। হঠাৎ আমার রুমের দরজায় কে যেন খুব আস্তে আস্তে নক করতে শুরু করলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার স্বামী ডিউটি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। আমি বিছানা থেকে উঠে দরজা খুললাম। বাইরে কেউ ছিল না, পুরো হল রুম অন্ধকার। আমি ভাবলাম হয়তো মনের ভুল, আবার এসে শুয়ে পড়লাম। কিন্তু একটু পরেই আবার সেই নক করার আওয়াজ। এবার আওয়াজটা খুব জোরে। আমি আবার দরজা খুললাম, এবারও কেউ নেই। আমার তখন খুব ভয় করতে শুরু করলো। আমি ভাবলাম হয়তো কেউ মেইন দরজায় নক করছে। আমি হলরুম পার হয়ে মেইন দরজার কাছে গেলাম। সেখানে গিয়ে আমি স্পষ্টভাবে শুনতে পেলাম কেউ একজন নিচু স্বরে ভারী গলায় আমার নাম ধরে ডাকছে। আওয়াজটা বাড়ির ভেতরের কারো না, সম্পূর্ণ অপরিচিত একটা গলা। আমি ভয়ে ভয়ে মেইন দরজা একটু ফাঁক করে বাইরে দেখলাম, কিন্তু বাইরে শুধু চা বাগানের গাছপালা আর খুটখুটে অন্ধকার ছাড়া কিছুই ছিল না। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। আমার তখন মনে পড়ল যে আমাদের বাচ্চাটা রুমে একা। আমি দৌড়ে আমার রুমের দিকে গেলাম। রুমে ঢুকে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার বাচ্চার দোলনাটা তার জায়গা থেকে বেশ কিছুটা সরে ঘরের মাঝখানে চলে এসেছে, আর সেই দোলনার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা কোনো সাধারণ মানুষ ছিল না। তার পরনে ছিল কুচকুচে কালো রঙের বিশাল এক আলখেল্লা, মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, আর তার গলায় ছিল বড় বড় পাথরের হাড়ের তৈরি বেশ কয়েকটা মালা। লোকটা আমার বাচ্চার দোলনার উপরে ঝুঁকে পড়েছিল। মনে হচ্ছিল সে বাচ্চার মুখের খুব কাছে মুখ নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। আমি আমার সর্বশক্তি দিয়ে একটা প্রচন্ড জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে লোকটা আমার দিকে একবার তাকালো। তার চোখগুলো ছিল লাল। আমি ভয়ে চিৎকার দিয়ে মেইন দরজার দিকে দৌড় দিলাম আর বাইরের দারোয়ানকে ডাকার জন্য চিৎকার করতে লাগলাম। দারোয়ান আমার চিৎকার শুনে দৌড়ে এলো। আমি তাকে নিয়ে রুমে গেলাম, কিন্তু রুমে ঢুকে দেখি সেখানে সেই আলখেল্লা পরা লোকটা নেই। আমার বাচ্চাটা দোলনায় প্রচন্ড ভয়ে জোরে কাঁদছে। আমি ছুটে গিয়ে বাচ্চাকে কোলে নিলাম। আমি বুঝতে পারছিলাম না লোকটা কোথায় গেল, কারণ রুমে ঢোকা বা যাওয়ার জন্য ওই একটাই দরজা, জানালার গ্রিলগুলো পর্যন্ত বন্ধ। আপুর এই কথাগুলো শোনার পর আমি রীতিমতো কাঁপছিলাম। আপু আমাকে আবারও বলল যে সকালে তার শাশুড়িকে এই ঘটনা জানিয়েছে সে, কিন্তু তার শাশুড়ি উল্টো তাকে অনেক বকাঝকা করেছে। শাশুড়ি বলেছেন আপু নাকি এসব নিজের মন থেকে বানাচ্ছে। এই বাড়িতে তিনি সারা জীবন ধরে আছেন, কখনো এমন কিছু দেখেননি। আপু নাকি বেশি রাতে জাগে এবং উল্টাপাল্টা বই পড়ে, তাই তার মাথায় এসব আজে বাজে চিন্তা ঘোরাফেরা করে। আপুর স্বামী ডিউটি থেকে ফেরার পর আপু তাকেও সব খুলে বলে, কিন্তু তার স্বামীও শাশুড়ির কথায় সায় দেয়। সে আপুকে বলে যে আপুর হয়তো কোনো মানসিক সমস্যা আছে বা সে দুঃস্বপ্ন দেখেছে। আপু তখন একেবারে একা হয়ে যায়। কেউ তার কথা বিশ্বাস করছিল না। আপু আমাকে খুব কান্নাকাটি করে অনুরোধ করল আমি যেন কয়েকদিনের জন্য তার বাড়িতে যাই। আপুর এই অবস্থা দেখে আমি আর মানা করতে পারলাম না। আমি পরের দিনই আপুর শ্বশুর বাড়িতে গিয়ে হাজির। আমি যাওয়ার পর আপু আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। আমরা দুই বোন মিলে অনেক কিছু কথা বললাম। আমাদের দুজনের মনে একটা সন্দেহ বারবার উকি দিচ্ছিল, আপুর শাশুড়ি কেন এত কড়াকড়ি করেন, কেন তিনি আপুর কথা এত রেগে গেলেন, আর ওনার এই বন্ধ রুমের ভেতরে আসলে কি আছে। আমরা সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক আমাদের ওই রুমের ভেতরে ঢুকে দেখতে হবে।
সুযোগও মিলে গেল খুব তাড়াতাড়ি। একদিন সকালে আপুর শাশুড়ি কোনো একটা বিশেষ কাজে বাড়ির বাইরে গেলেন। আপুর স্বামীও কাজে বেরিয়ে গেছেন। বাড়িতে শুধু আমি আর আপু। এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাইলাম না। আমরা খুব সন্তর্পণে ওই রুমের দরজার কাছে গেলাম। দরজায় কোনো তালা ছিল না, কিন্তু ভালোভাবে চাপানো ছিল। আমি আর আপু মিলে দরজা ঠেলে ঢুকলাম। আপুর শাশুড়ির রুমের আশেপাশে মাঝে মাঝেই কেমন যেন মরা ইঁদুর বা পচা প্রাণীর একটা উৎকট গন্ধ পাওয়া যেত। আপু কয়েকবার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল, তিনি সবসময় এড়িয়ে যেতেন। বলতেন, হয়তো ছাদের উপরে বা বাগানে কোনো কুকুর বিড়াল কিছু মরেছে। আপু ওটা নিয়ে আর বেশি মাথা ঘামাননি। কিন্তু সেদিন ঘরের ভেতরে পা রাখতেই সেই উৎকট গন্ধ একেবারে ঝাপটা দিয়ে আমাদের নাকে এসে লাগলো। মনে হচ্ছিল অনেক দিন ধরে পচে যাওয়া অসংখ্য মরা প্রাণী একসাথে ওই ঘরের ভেতরে রাখা আছে। ঘরের ভেতরে সব জানালা বন্ধ, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমরা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতরের দৃশ্য দেখলাম। বিশ্বাস করুন, সেই দৃশ্য দেখে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমি কোনোদিন ভাবতে পারিনি একজন নামাজি মানুষের ঘরের ভেতর এমন দৃশ্য দেখতে পাব। ঘরের মেঝের চারপাশে অদ্ভুত সব নকশা আঁকা। লাল রঙের কি যেন একটা দাগ দিয়ে এই নকশাগুলো করা। ঘরের এক কোণায় বেশ কয়েকটা মাটির হাঁড়ি রাখা। হাঁড়িগুলোর ভেতর থেকে পুরা ছাই আর হাড়গোড় উঁকি দিচ্ছিল। ঘরের চারদিকে অদ্ভুত ধরনের কিছু তাবিজ ঝোলানো ছিল। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখলাম ঘরের মাঝখানে, সেখানে একটা ছোট কাঠের বাক্স রাখা। আমরা ভয়ে ভয়ে বাক্সটা খুললাম। বাক্সের ভেতর আমরা দেখলাম বেশ কিছু পাখির পালক, রক্তমাখা ছোট ছোট কাপড়ের টুকরো আর মানুষের মাথার একগুচ্ছ চুল। চুলগুলো দেখে মনে হচ্ছিল কোনো চিরুনি থেকে তুলে এনে পাকিয়ে রাখা হয়েছে। আমরা সাথে সাথে বুঝে গেলাম এটা কোনো ইবাদতের ঘর না, এটা হচ্ছে কুফরি আর কালো জাদুর আখড়া। আপুর শাশুড়ি এই ঘরের ভেতরে বসে দিনের পর দিন ভয়ঙ্কর সব কুফরি কাজ করতেন। আর ওই যে আলখেল্লা পরা লোকটা যাকে আপু দেখেছিল, সে আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল ভয়ঙ্কর খারাপ জিন, যাকে ওই মহিলা কুফরি করে এই বাড়িতে আটকে রেখেছিলেন বা ডেকে এনেছিলেন। আমরা আর এক মুহূর্তও ওই ঘরে দাঁড়ালাম না। আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দরজা আগের মতো করে আটকে দিলাম। আপু তো ভয়ে থরথর করে কাঁপছিল। আপু বলল, আমি আর একদিন এই বাড়িতে থাকবো না। এই মহিলা তো মানুষ না, একটা ডাইনি। ইনি নিজের কুফরি কাজের জন্য আমার বাচ্চার ক্ষতি করতে চেয়েছিলেন। সেদিন সন্ধ্যায় আপুর স্বামী বাড়ি ফেরার পর আপু তাকে সব কথা খুলে বলে। প্রথম দিকে আপুর স্বামী খুব রেগে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না যে তার মা এমন কিছু করতে পারে। সে আপুকে অনেক বকাঝকা করে, কিন্তু আপু এবার আর চুপ করে থাকলো না। আপু তাকে জোর করে ওই রুমের ভেতরে নিয়ে যায়। নিজের মায়ের ঘরের এই ভয়ঙ্কর অবস্থা নিজের চোখে দেখে আপুর স্বামী হতবাক হয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে আপু এতদিন যা যা বলেছে সব সত্যি। সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসে। আপুর স্বামীর এক চাচা ছিলেন, যিনি বয়সে বড় এবং এই পরিবারের অনেক পুরনো ইতিহাস জানতেন। আপুর স্বামী সাথে সাথে তার চাচার কাছে যায় এবং তাকে এই বাড়ির ব্যাপারে আর তার মায়ের ওই ঘরের ব্যাপারে সবকিছু বলে। চাচা সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর তিনি এমন এক সত্য প্রকাশ করলেন যা শুনে আমাদের সবার পায়ের তলার মাটি সরে যাবার জোগাড়। চাচা বলতে শুরু করলেন, আমি জানতাম একদিন না একদিন এই সত্যটা সামনে আসবে। এই বাড়ির ইতিহাস খুব কালো, খুব ভয়ঙ্কর। এই বাড়িটা তোমরা কেনার অনেক আগে থেকেই একটা অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত। এটি ব্রিটিশ আমলে এই অঞ্চলে একজন খুব অত্যাচারী জমিদার থাকতেন। এই বাড়িটা ছিল তার। সে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। এলাকার মানুষের উপর সে অকথ্য নির্যাতন চালাত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার কিছু মানুষ
তার বিরুদ্ধে বিদ্রোহ করে। একদিন ওই জমিদার তার বাংলোতে একটা ডিনার পার্টির আয়োজন করেছিল। খুব কাছের 10-15 জন বিশেষ বন্ধু এবং কয়েকজন নির্দিষ্ট ব্রিটিশ কর্মকর্তা ওই পার্টিতে এসেছিলেন। ওই বিশাল হলরুমের ডাইনিং টেবিলে তাদের সবার জন্য দামি দামি খাবারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু জমিদারের শত্রুরা খুব গোপনে ওই খাবারের সাথে এক ভয়ঙ্কর বিষ মিশিয়ে দেয়। সেদিন ওই ডিনার পার্টিতে যারা যারা খাবার খেয়েছিল তারা সবাই বিষক্রিয়ায় ছটফট করতে করতে হলরুমের ভেতরেই মারা যায়। জমিদারের ওই 10 থেকে 15 জন বিশেষ অতিথি ওই রাতে একসাথে খুব কষ্ট পেয়ে মারা গিয়েছিল। যে কোনো জায়গায় যখন একসাথে এতগুলো মানুষ অপঘাতে বা অস্বাভাবিকভাবে মারা যায় তখন সেই জায়গাটা আর পবিত্র থাকে না। তোমরা ভেবো না যে মৃত মানুষগুলোর আত্মাই ওই হলরুমে ঘুরে বেড়ায়, বরং এমন অপবিত্র জায়গায় খারাপ জিন এবং শয়তানি শক্তির আনাগোনা শুরু হয়। ওই জিনরাই মূলত মৃত মানুষগুলোর গলার আওয়াজ নকল করে, তাদের মতো করে হাসে, মানুষকে ভয় দেখায়। এই ঘটনার পর থেকেই এই বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। অনেকেই রাতের বেলা ওই হলরুম থেকে মানুষের চিৎকার, কান্নাকাটি, প্লেট চামচের আওয়াজ পেত। চাচা একটু থামলেন, তারপর আপুর স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমার মা সবসময় একটু অন্যরকম ছিলেন। তিনি গোপনে নানা রকম কুফরি বিদ্যা শিখতেন। যখন তোমরা নতুন বাড়ি কেনার কথা ভাবছিলে তখন তোমার মা নিজেই এই বাড়িটা পছন্দ করেছিলেন। অনেক নিষেধ করেছিলাম, কোনো কথা শোনেননি। আসলে তোমার মা জেনে শুনে এই বাড়িটা কিনেছিলেন, কারণ কুফরি কাজ করার জন্য এমন একটা অপবিত্র এবং খারাপ জিন অধ্যুষিত এলাকায় তো দরকার। এই বাড়ির খারাপ জিনগুলোর শক্তিকে কাজে লাগিয়ে তিনি কুফরি বিদ্যা আরো পাকাপোক্তভাবে করতে চেয়েছিলেন। আর ওই যে লোকটার কথা তোমার স্ত্রী বলছে, এইটা এই বাড়ির সবচেয়ে পুরনো আর ভয়ঙ্কর কোনো জিন। তোমার মা নিজের স্বার্থের জন্য ওই জিনকে তোমাদের বাচ্চার কাছে পাঠিয়েছিল। চাচার মুখে ইতিহাস শোনার পর আপুর স্বামী আর এক মুহূর্ত দেরি করেনি। সে বুঝতে পেরেছিল এই বাড়িতে থাকলে তাদের সবার জীবন শেষ হয়ে যাবে, বিশেষ করে তাদের ছোট বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে বাড়িতে ফিরে এসে সাথে সাথে আপুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আপুর শাশুড়ি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি অনেক চিল্লাপাল্লা করেছিলেন, কিন্তু আপুর স্বামী ওনার কোনো কথাই শোনেননি। সে আপুকে আর বাচ্চাকে নিয়ে ওই রাতেই বাড়ি থেকে বের হয়ে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। এরপর আপু আর কোনো দিন ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যায়নি। আপুর শাশুড়ি ওই বাড়িতেই থেকে যান। ওনার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল তা আমি আর জানতে পারিনি, কারণ আপুরা ওই এলাকার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আজ এতগুলো বছর পর এই ঘটনাটা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি মাঝে মাঝেই ভাবি, ওই রাতে আমি আর আপু হলরুমের দিকে যদি না যেতাম, অথবা আপু যদি সময় মতো বাচ্চার কাছে না পৌঁছাতো, তাহলে হয়তো আপুর বাচ্চাটা আর বেঁচে থাকতো না। আল্লাহ তাআলার অশেষ রহমত, আমাদেরকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে তিনি রক্ষা করেছেন। এই ছিল আমাদের জীবনে দেখা সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনাদের যদি ঘটনাটি ভালো লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। সংগ্রহ করছেন এই ঘটনাটি সিফাত আলম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে লিখবেন আশা করি। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো
হাজির হয়ে যায় চোখের পলকে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমরা দুটো ইমেল শুনলাম, এরপরে সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। এখনো পর্যন্ত আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছেন কি? যদি ভিজিট করে না থাকেন তাহলে এখনই চলে যান www.bhoot.com.bd-তে এবং সেখানে গিয়ে আপনি পেতে পারেন অসংখ্য ঘটনা। জাস্ট আপনি যদি সাইন আপ করেন তাহলেই পেয়ে যাবেন bhoot.com আইডি এবং ঢুকে পড়তে পারবেন যদি চান অন্য ভুবনে। চলুন আমরা ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালো দলেই থাকেন। আর প্রিয় লিসেনার্স সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আদ্রিয়ান আকাশ। আমার হোম টাউন হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা। অ্যান্ড আমি বর্তমানে মালয়েশিয়া কুয়ালালামপুরে একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় আছি। অ্যান্ড কথা না বেরিয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমার লাইফে ঘটে যাওয়া একটি দুর্দান্ত কাহিনী। সেটা হচ্ছে আমি যখন অ্যাম্বুলেন্সে জব করতাম, আমি ঢাকাতে অনেক আগে থেকেই জব করি অ্যাম্বুলেন্সে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে যখন জব করতাম তখনকার একটি ঘটনা। তো আমি যার সাথে থাকতাম তার নাম হচ্ছে ফারুক ভাই। ওনার বাসা হচ্ছে মহেশখালী। তো উনি আর আমি একদিন হচ্ছে সাতক্ষীরা গেছি। আমাদের এখান থেকে এই হসপিটাল থেকে একটা ডেড বডি নিয়ে যাচ্ছি আমরা রাত্রে। হিন্দু তার ওয়াইফ অ্যান্ড তার ছেলে আর তার আম্মা অ্যান্ড যে মৃত ব্যক্তিটি ছিল তার কফিনে মোড়ানো ছিল না, ঠিক হচ্ছে সাদা কাফনে মোড়ানো ছিল সেই লাস্টটি। তো আমরা নিয়ে যাচ্ছি অনেক। তখন এখান থেকে যখন আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম তখন হচ্ছে বিকাল 4:30টার মতো বাজে। তখন আমরা এখান থেকে যাওয়ার সময় গেলাম, পরে হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি গিয়ে হচ্ছে অ্যাম্বুলেন্সে হচ্ছে গ্যাস নিলাম। গ্যাস নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম হচ্ছে সাতক্ষীরার উদ্দেশ্যে। তো ওখান থেকে যাওয়ার পরে মাওয়াঘাট ফেরিঘাটে গেলাম। ফেরিঘাটে যাওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে ফেরি পেলাম। ফেরি পাওয়ার পরে ফেরিঘাট থেকে পার হলাম খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ। পার হওয়ার পরে হচ্ছে যখনই আমরা গাড়িটি ছেড়ে দিলাম তখন কোনো প্রবলেম হচ্ছিল না, বাট হচ্ছে অনেকক্ষণ যাওয়ার পরে কেমন জানি গাড়িটা একটু ডিস্টার্ব দেওয়া শুরু করছে। তখন আমরা ভাবছি হয়তো গাড়ি কোনো প্রবলেম হতে পারে, হ্যান ত্যান ফ্যান এমন কিছু। তো গাড়িটি ব্রেক করলাম একটা দোকানের কাছে, দোকানে চা নাস্তা করলাম। করার পরে আবার গাড়িটি স্টার্ট দিলাম, আবার রওনা দিলাম। মাঝখানে কোনো প্রবলেম হয়নি। তো যেতে যেতে অনেক জায়গায় আমরা ব্রেক করছিলাম গাড়ি। ব্রেক করার পরে চা খেয়েছি, নাস্তা করছি, করার পরে আবার রওনা দিয়েছি। পরে ওখানে যেতে যেতে ভোর হয়ে গেছিল, প্রায় ভোর সকাল হয়ে গেছিল। পরে ওইখান থেকে নামিয়ে দিয়ে আসার পরে আমরা রেস্ট নিয়ে ঘুমালাম। ঘুমানোর পরে এখন মেন কাহিনী পয়েন্টটা হচ্ছে ভাইয়া এখানে হচ্ছে সেটা হচ্ছে আমরা গাড়ি নিয়ে সরাসরি গোপালগঞ্জ চলে আসছি। মানে আমরা হচ্ছে অ্যাম্বুলেন্সের লাইনে এমন যে হচ্ছে আমরা যেখান থেকে লাশ কিংবা রোগী নামিয়ে দেব ওইখান থেকে আসার সময় আমরা অনেকে কলিগ আছে আমাদের, তাদের কাছে আমরা সব জানিয়ে দিই যে আমাদের গাড়িটা ঢাকা থেকে আসছে, যদি কোনো রোগী থাকে কিংবা লাশ থাকে তাহলে বলতে পারেন, আমরা নিয়ে আসবো। পরে ওখান থেকে ওরা ভাড়া ঠিক করে দেয়, পরে আমরা নিয়ে আসি বাংলাদেশের যে কোনো প্রান্তে। সো যাওয়ার পরে এখন আমরা গোপালগঞ্জ আসছি। এসে হচ্ছে আমরা পুলিশ লাইনের সামনে বসে আছি। গাড়ি ব্রেক করে একটা স্টলে বসে থেকে চা খাচ্ছি। পরে একটু পরে একজন পুলিশ অফিসার আসছে, অনেক 3-4 জন সহ আসলো। আসার পরে বলতেছে যে আমাদের এখানে একটা ডেড বডি আছে, নিয়ে তোমরা হচ্ছে ফরিদপুর হচ্ছে গোয়ালিয়া গ্রাম না গোয়ালিয়া, হ্যাঁ অনেকদিন আগের, তো আমার তো খেয়াল নেই, তো ওখানে ওকে নিয়ে যেতে হবে। তো ওনার সাথে কথা বললাম, আমাদের গাড়ির মালিকের সঙ্গে কথাই বলাই দিলাম। তো 5,000 টাকা ভাড়া ঠিক করে দিল, ঠিক আছে। তো বলতেছে এখান থেকে আমার জানাজা পড়ানোর পরে তারপর নিয়ে যাবে। তো লাস্টটা এমন ছিল সে হচ্ছে রিলেশন করতো, যাই হোক তার হচ্ছে একটা ওয়াইফ আছে, তারপর সে রিলেশন করতো, যে মেয়ের সঙ্গে রিলেশন করতো সেই মেয়েটা তাকে অনেক ভাবে ব্ল্যাকমেল করছে। তো গলায় রশি নিয়ে সে মারা গেছে, সে পুলিশ ভাইটি, ঠিক আছে।
তো আমাদের এই কথা বলার পরে পরে আমরা হচ্ছে গিয়ে দেখলাম গলার এখানে অনেক দাগ, মানে তার মানে একজন রশিনে মারা গেলে যেমনটা হয়, আমার তো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার ভাই, আমি কি বলবো, আমি ভয় পাচ্ছি অনেক। আমার অনেক পরে হচ্ছে ই করার পরে নিলাম, যেহেতু অনেক পুলিশ এখানে, মানে এত সবাই পুলিশ জানাজার নামাজ পড়লো, আমরা গিয়ে পড়লাম 2 জন ফারুক ভাইয়ের আমি গাড়িটা হচ্ছে পাশে রেখে আমাদের বললো যে তোমরা যদি কিছু খেতে চাও তাহলে খেয়ে নিতে পারো, ক্যান্টিনে চলো। পরে আমাদের ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ানোর পরে অনেকক্ষণ পরে আমাদের এখন রওনা দিতে হবে সন্ধ্যার আগে। এখন সন্ধ্যার আগে রওনা দেবো। আমাদের সাথে 2টা পিক আপ যাবে, পুলিশ পিক আপ ভ্যান। তো সামনে একটা, মাঝখানে আমরা, লাস্টে একটা। এখন আমাদের এই কথা বলার পরে পুলিশের স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট করার পরে আমি তো বাম পাশে বসে আছি। এখন আমাদের গাড়ির মধ্যে 2 জন, খালি জাস্ট 2 জন আছে, সেটা হচ্ছে যে মারা গেছে তার 2টা ভাই। অনেক কান্নাকাটি করতেছে, খারাপ তো লাগবে মারা গেলে মানুষ, আর আমাদের এগুলা কিছু মনে হয় না এখন, ঠিক আছে, অভ্যাস হয়ে গেছিল সবকিছু। তারপরে এটা করার পরে রওনা দিলাম। তখন হচ্ছে রওনা দেওয়ার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, রাস্তায় মাঝখানে যে এইরকম হতো একটা, মানে কোনো কিছু সামিল হতে হবে আমরা কখনো কল্পনাতেও মানে ভাবতে পারি নাই। গাড়ির স্পিড, মানে পুলিশের পিক আপ অনেক স্পিড আছে, কিন্তু আমাদের ফারুক ভাই মানে ফুল স্পিডই পিক আপ পাড়া দিচ্ছে, মানে গাড়ি 50-এর উপরে কোনো স্পিডই উঠে না, মনে হচ্ছে গাড়ি পেছন থেকে কেমন কেনে যেন টেনে ধরছে, ঠিক আছে, এমন কিছু মনে হয়। তারপরে আমি হচ্ছে আবার ফারুক ভাই আবার বুঝতে দিতেছে না, কিন্তু আমি তো বুঝি, অনেকদিন ডিউটি করছি যেহেতু, এখন বুঝি কি গাড়ি ভাগে না কেন। পরে হচ্ছে গাড়ি ব্রেক করলাম, ব্রেক করার পরে চা নাস্তা করলাম আবার, যেহেতু আমরা 2 দিন লং জার্নিয়ে আসি, শরীরে টায়ার্ড অনেক। পরে এটা করার পরে আমরা আবার গাড়ি স্টার্ট দিলাম। পরে অনেকক্ষণ যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো পিছে যে গাড়িটা ছিল সেই গাড়িটা হচ্ছে ওরা চলে গেল। ওরা আমাদের বিদায় দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, সামনে যে গাড়িটা আছে আপনারা সামনে যাবেন, আর এই বড় পিক আপ ভ্যানটা ওটা হচ্ছে আপনাদের পিছে যাবে, আর আপনারা সামনে যাবেন। আচ্ছা গেলাম। এখন পুলিশ ওই গাড়ি থেকে কল দিয়ে বলে যে আপনারা কই, আমাদের বলে পিছু থেকে খুঁজেই পায় না সে। আমি বলছি কেন খুঁজে পাই না? পরে আমি তাকিয়ে দেখি পুলিশের গাড়ি পিছনে নেই। পরে আমরা অনেকক্ষণ যাওয়ার পর আবার ব্রেক করলাম, অনেক ফাঁকা রাস্তা সব, আমার তো 2 জনাই একটু ভয় পেয়েছিলাম হচ্ছে সেই অবস্থাতে। এখন আমরা কি করা উচিত? পরে আমরা ব্রেক করলাম, আর যে মারা গেছিল লাস্টটা তার ভাইকে বললাম যে ভাইয়া একটু কল দেন আপনাদের যে পুলিশের পিক আপটা আছে। এখন কি হয়েছে, রাস্তা ভুল করে আমরা অন্য রাস্তায় চলে আসছি, আর পুলিশের যে ভ্যানটা ছিল ওটা সোজা রাস্তা চলে গেছে, আর আমরা অন্য রাস্তায় চলে আসছি। এখন রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে। পরে তাড়াতাড়ি করে দেখি যে চারোদিকে শুধু পানি আর পানি, মাঝখানে আমরা। এখন এত চিপা রাস্তা, গাড়িটা যে ব্যাগে নিয়ে আসবেন এইরকম তো কোনো পরিস্থিতিই নেই আপনার, মানে আপনার সোজাই যেতে হবে, ব্যাক করার মতো কোনো সিস্টেম নেই গাড়িটা। এখন আপনি যদি ব্যাগে আসতে চান তাহলে হাইএক্স গাড়ি ব্যাগে নিয়ে আসতে হলে আপনার মোড় ঘুরতে হবে, এরকম মতো কোনো পরিস্থিতি নেই, এবং ঘোরানোর মতো কোনো পরিস্থিতি, আর যেতে হলে অনেক দূর যাওয়া যাবে। কিন্তু আমার রাতের তো দেখা যাচ্ছে, জ্যোৎস্নার আলো ছিল অনেক, চারোদিকে শুধু পানি আর পানি, আর মাঝখানে ছোট একটা সিঙ্গেল রাস্তা। মানে আপনি যে গাড়িটা ঢুকিয়েছেন, একটা সাইকেল যে যাবে এরকম মতো পরিস্থিতি আছে, কিন্তু ভ্যান গাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। পরে সেই অবস্থাতেই আমরা অনেক দূর যাওয়ার পরে, প্রায় 7-8 কিলোমিটার যাওয়ার পরে একটা মোড় পেলাম। তো মোড়ের ওইখানে গিয়ে গাড়ি ব্রেক করলাম। এখন আমি জিপিএস সিগন্যালে হচ্ছে আমার লোকেশন ট্র্যাক করছি, হচ্ছে এখন কোনো নেটওয়ার্কই নেই ফোনে, আমাদের কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এখন আমরা এই যে জিনিসটা নিয়ে আমাদের তো মাথা ঘুরতেছে কি, কারো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। পরে আরো একটা ফোন ছিল বাটন ফোন, ওই ফোনে দেখি 1 দাগ নেটওয়ার্ক, একবার যায় একবার আসে, কিন্তু আমাদের কারো ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তখন উনি অবস্থাতে আমি কি করব? পরে যাই হোক যেভাবে হোক আবার ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আসলে আমার অনেক ভয় করতেছে, কথাটা বলতেছে আমার অনেক মনে পড়তেছে সেই কথাটা, সেই পরিস্থিতির সময় যার সঙ্গে ঘটে সেই বোঝে। যাই হোক পরে আসলাম, আসার পরে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ঘোরানোর পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারছি। পরে বলছে এখানে আসো, ওরা লোকেশন দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। পরে লোকেশন অনুযায়ী গেলাম, পরে দেখি যে ওনারা দাঁড়িয়ে আছে এখানে। পরে গেলাম একসঙ্গে, যাওয়ার পরে ওনাদের বাড়ির আগে, মানে বাড়ির প্রায় 20 কিলো মতো আগে যাওয়ার পরে গাড়ি অটোমেটিকলি গাড়ি স্টপ হয়ে গেল, অন্ধকারে আমাদের। পরে আবার ফোন দিলাম যে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে, কি হয়েছে দেখেন তো। পরে হচ্ছে অত রাত্রে তো কোনো ইঞ্জিনিয়ার কিংবা মিস্ত্রি কোথাও পাওয়া যাইব না গ্রাম অঞ্চলে। তো পুলিশ পরে ওইখান থেকে পুলিশের ভ্যান থেকে 2টা পুলিশ, সিনিয়র পুলিশ আসলো, কনস্টেবল এসে হচ্ছে আমাদের বলতেছে যে তোমাদের গাড়ির সামনে হচ্ছে বনেট আছে, বনেট খুলো। পরে আমাকে বললো যে তুমি নামো, তুমি নেমে গিয়ে দেখো কি হয়েছে। এখন যেয়ে দেখি যে আমরা অল টাইম কিন্তু গাড়ি অল টাইম স্ট্রং রাখি, যেয়ে দেখি যে রেগুলেটরে কোনো পানি নেই। কিরে পানি নেই কেন? আমি তো আমার সময় সাতক্ষীরা থেকে পানি লোড দিয়ে নিছি, পানি নেই। হঠাৎ করে ধোয়া বেরোনো শুরু হয়ে গেছে গাড়ি দিয়ে।
কারণ এই পরিস্থিতিতে এখন আমি তো ডরাই গেছি কাকিরি, এখন তো তাহলে আমার দোষ হবে, আমাকে অনেক বকাবাজি করবে, তুই চেক করস না, এটা করস না, এটা করস না, এই কথা বলবে। যাই হোক, সে গেল। যাওয়ার পর অনেকক্ষণ পর ইঞ্জিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তখন হচ্ছে গাড়িটা আবার স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে ফারুক ভাই চালাচ্ছে। গাড়ির স্পিড কোনো মতেই 50-এর উপরে ওঠে না। 50 স্পিড মানে বুঝেন, 50 স্পিড মানে সাইকেল দিয়ে 50 স্পিডে যাওয়া যায়, কিন্তু পুলিশের পিক আপ ভাগতেছে অনেক জোরে, কিন্তু আমরা পুলিশের পিক আপকে কোনোভাবেই ধরতে পারছি না ভাই। এই পরিস্থিতিতে পরে হচ্ছে যেভাবে একটু একটু অনেক করে গেলাম। যাওয়ার পরে যখন হচ্ছে ওনার বাসায় পৌঁছাইলাম, অনেক মানুষজন এখানে, এত মানুষজন, আমি মানে কি বলবো একটা লাশকে দেখার জন্য। মানে পরে যখন ওনাকে নামালাম, নামানোর পর চা পাতা দিয়ে ঢাকানো ছিল ওনার হচ্ছে পুরো শরীর, আমরা ঢেকে নিয়ে আসছিলাম। মানে ওইখান থেকে পুলিশ লাইন থেকে, গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে ওনা করে দিয়েছিল, সব কফিন টফিন করে চা পাতা দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছিল। পরে ওটা নামানোর পরে বিশ্বাস করেন রাসেল ভাই, আপনারা আমি কিভাবে বোঝাবো, আমি যখন লাস্টটা তখন আমি নামাই, ঠিক আছে, আমার সঙ্গে কেউ 2-3 জন হেল্প করে, কিন্তু সামনে আমি থাকি মাথার ওইখানে থাকার পরে যখন আমি লাশটাকে নামালাম, তখন আমার কেমন যেন মনে হলো লাস্ট আমার হাত টেনে ধরতেছে, ঠিক আছে, কিন্তু আমি ওই পরিস্থিতিতে চিৎকারও দিতে পারতেছি না, কিন্তু লোকজন অনেক আছে, কিন্তু আমি বুঝতেছি আমাকে হাতটা ধরছে, কিন্তু কারণ আমি বুঝাইতে পারতেছি না, হাত ছাড়তেছে না। সবাই কিন্তু তাকায় আছে আমার হাতের দিকে তাকানোর পরে আমারে বলতেছে তুমি ওনার হাত ধরে আসো কেন? আমি বলছি কই আমি ওনার হাত ধরে আছি, উনি তো আমার হাত ধরে আছে। পরে আমারে একজন ধাক্কা দিছে, পরে আমি হাট করে মানে হয়ে গেছি। হওয়ার পরে এখান থেকে চলে এসে ফারুক ভাই আমার শরীরটা অনেক টায়ার্ড, ঠিক আছে, আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো, শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে। পরে ফারুক ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে এখান থেকে বের হয়ে নেই। পরে আবার কি করলাম, আমরা ওইখান থেকে না এসে সকাল পর্যন্ত ওইখানেই ছিলাম আমরা। থাকার পরে চলে আসলাম, ওরা পরে একটা দোকানে এসে নাস্তা করলাম, হোটেলে এসে নাস্তা করার পরে আবার ব্যাক করে ঢাকায় আসলাম ভাইয়া। আর ঢাকায় আসার পরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আর অনেক শুকায় গেছিলাম, আমার চোখ, আমার পুরো শরীর একদম শুকায়, একদম অনেক হয়ে গেছিল। পরে আসার পর অনেক ডক্টর, পরে কবিরাজ দেখানোর পরে আমার তাবিজ দিয়ে দিয়েছিল। পরে এখন ইনশাআল্লাহ অনেক ভালো ছিলাম তখন। তারপরে অনেকদিন জব করার পরে কি করলাম, চলে আসলাম। পরে চাকরি বাদ দিয়ে দিয়েছিলাম ওখান থেকে। চাকরি বাদ দেওয়ার পরে আবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল হসপিটালে জব করলাম কিছুদিন। করার পরে আবার এই যে এখন বর্তমানে মালয়েশিয়া থেকে আসি, আর এখন এখান থেকে কানেক্টেড আছে। আর আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। আমি অ্যাম্বুলেন্সে সবসময় আমার কোনোদিন মিস হবে না ভাইয়া, যে আমি ডেইলি মানে আমার কোনো মিস নেই। অনেক আগে থেকে আমি হচ্ছে অ্যাম্বুলেন্সে এফএম শুনতাম, ঠিক আছে, অ্যাম্বুলেন্সে এফএম চালু করে এফএম শুনতাম একা, কারণ অ্যাম্বুলেন্সে ঘুমাতাম আমরা রাতে, ঠিক আছে, ওখানে কেউ থাকতো না, হয়তো আমি থাকতাম, কিংবা ড্রাইভাররা থাকলে ড্রাইভাররা বাসায় চলে যেত, কিন্তু আমি তো বাসা নিয়েছিলাম না, অ্যাম্বুলেন্সে আমাকে থাকতে হতো রাতে। এই জন্য রাতে অ্যাম্বুলেন্সে থেকে পরে দেখতাম যে শুক্রবার কবে আসবে, শুধু ওয়েট করতাম ভূত এফএম শুনবো। পরে আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে গাড়ির দরজা জানালা খুলে ভূত এফএম শুনতাম সবাই আমরা একসঙ্গে। যাক, আশা করি সবাই ভালো থাকবেন। এই ছিল আমার ঘটনা আমার কাছে, আর ভালো লাগলে রাসেল ভাই শেয়ার করবেন। আমার কাছে অনেক ঘটনা আছে ভাই, একদম সিরিয়াসলি অনেক ঘটনা আছে। আশা করি নেক্সট ডে ঘটনা কানেক্ট হলে আমি আপনাকে পাঠাবো অনেক। আর এখন একটু ফ্রি আছি আমি, এই জন্য আমি আরো কয়েকটা ঘটনা আমি আপনাকে শেয়ার করবো নেক্সট ডে। তো ভালো থাকবেন লিসেনার্স। রাসেল ভাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর দোয়া করবেন আমার জন্য। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা 2 মিলিয়ন সেলিব্রেশনে আছি, আপনারা জানেন সেটা, এবং এই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়াটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সাহসের ব্যাপার। আপনাদের এই সাপোর্ট, আপনাদের এই ভালোবাসার কারণেই সামনে এগিয়ে যাবার সাহস পাই আমরা। পরবর্তী ঘটনায় যাব, আরও একটা অডিও ক্লিপ শুনে আসবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আপনাকে কেমন আছেন প্রশ্ন করাটি যদিও বোকামি, কারণ আপনি সবসময় ভালোর দলে, আর আমরা সবাই চাই আপনি সবসময় ভালো থাকুন। আমার নাম কামরুল হাসান, আমি ভূত এফএমের একজন পুরনো লিসেনার। আর এখন ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পরে
ভূত.com-এরও গল্প বা ঘটনাগুলি আমি শুনে থাকি। তো আজকে আমি আমার নিজের একটি ঘটনা, নিজের বলতে আমার শোনা, মানে বড় খালার কাছ থেকে শোনা একটি ঘটনা সকলের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো ঘটনাটি শুরু করার আগেই আমি কিছু কথা বলে নিতে চাই, যাতে ঘটনাটি বুঝতে সুবিধা হয়। যেহেতু আমার বড় খালার সাথে ঘটনাটি ঘটে, তো ঘটনাটি অবশ্যই আমার নানা বাড়ি রিলেটেড, আর আমার নানা ছিলেন সাবেক চেয়ারম্যান। তো ঘটনাটি বলার পূর্বে আমি আমার নানা বাড়ির কিছু অবস্থান বলতে চাই। যেমন আমার নানা বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, আবার পিছনে একটি পুকুর রয়েছে। তো সামনের পুকুরটিকে তারা দরজার পুকুর এবং পিছনের পুকুরটিকে বাড়ির পুকুর বলে থাকে। তো আমার বড় খালা ছিলেন আমার নানা বাড়ির সকলের মধ্যে বড়, এবং সবাই তাকে খুব সম্মান করে। তো সরাসরি ঘটনায় চলে যাই। গ্রামে সাধারণত 60-65 সালের দিকে বা তারপরে 80 দশকে 70 দশকে মেয়েরা 8-10 বছর হলেই তাদেরকে বড় মনে করা হতো, যে তারা বড় হয়ে গেছে। তো তখন তারা যদি দিনের বেলা গোসল করে তখন সেটাকে খারাপ বলা হতো। তো আমার বড় খালা স্বভাবতই সবসময় ফজরের আজানের আগ মুহূর্তে বা ফজরের আজানের পরপরই গোসল করে আসতেন পুকুর থেকে, যাতে মানে সমস্যাগুলি বা কথাগুলি না হয় এজন্য। তো সেদিনও একই রকম ভাবে আমার বড় খালা গোসলের উদ্দেশ্যে যায়। ঘুম ভেঙে যায় তার, তখন সে গোসলের উদ্দেশ্যে যায়। কিন্তু সে তখন ঘড়ি ছিল না বলে, মানে তিনি বা তাদের কাছে ঘড়ি ছিল না বলে তিনি সময় সম্পর্কে সঠিক ধারণা তাদের কাছে ছিল না, কারণ তারা তখন আজানের উপর ভিত্তি করেই গোসল করতো বা বিভিন্ন জায়গায় যেত। তো তখন আমার বড় খালা যখন গোসলের উদ্দেশ্যে যায়, তখন কয়টা বাজে সে জানতো না, কিন্তু সে ভেবেছিল যে এটা ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে। তো তিনি স্বাভাবিকভাবে সবাই ঘুমোচ্ছে, তিনি উঠে গোসলের উদ্দেশ্যে যান। গোসল করতে যখন ঘাটে যান, তখন প্রতিদিনের চেয়ে তার কাছে একটু খটকা লাগে যে প্রতিদিন যেরকম একটু আবছায়া আলো আলো আসতে থাকে, কিন্তু আজকে এখন আলো আসেনি। তারপরেও তিনি ভাবেন হয়তো যে চলে আসবে হয়তো, এই জন্য তিনি গোসল করতে যান, পুকুরে নামেন গোসলের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তাদের পুকুরের অপোজিটে বাঁশঝাড় ছিল এবং বিভিন্ন গাছপালা ছিল, অনেক পুরনো বাড়ি। তো সেগুলি হঠাৎ বাতাসে মানে ঝড়ের মতো নড়তেছে। তো আমার খালা সেদিকে খেয়াল করে ভাবে যে হয়তো ঝড় আসছে, তাই তাড়াতাড়ি গোসল করে সে চলে যাবে। কিন্তু হঠাৎই তিনি লক্ষ্য করেন যে শুধুমাত্র পুকুরের অপোজিট পাশেই ঝড় হচ্ছে, কিন্তু অন্য কোথাও আর ঝড় হচ্ছে না। তো তিনি পুরনো মানুষ চিন্তা করলেন যে হয়তো ওই পাশে হচ্ছে, এই পাশে বাতাসটা ঠিক মতো আসছে না, তাই তিনি সাঁতার কেটে রাস্তার অপোজিট পাশে যান। তো যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে তার গায়ে বাতাস লাগতেছে না, কিন্তু বাতাস হচ্ছে। তো তারপর তিনি কিছুটা ভয় পান। ভয় পাওয়ার পরে তিনি আবার সাঁতরিয়ে এই পাশে চলে আসার চেষ্টা করেন, কিন্তু তার মনে হচ্ছিল যে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে মানে ওই পাশ থেকে আটকে রেখেছে, কিন্তু সে আসতে পারতেছে না। তখন আমার বড় খালা অনেক দোয়া-দরুদ জানতো, ছোট বয়সেও থেকেই তাদেরকে আরবি লাইনে শিক্ষা দেওয়া হচ্ছিল। তো তিনি অনেক দোয়া-দরুদ পড়তেছিলেন, অনেক চিৎকার করার চেষ্টা করতেছিলেন, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছিল না। তো তারপর তিনি অনেক কষ্টে অনেক চেষ্টা করে সাঁতরে এই পাশে আসেন, কিন্তু এখন তিনি উপরে উঠতে পারতেছেন না, মানে পুকুর থেকে পুকুরের পাড়ে উঠতে পারতেছেন না। মনে হচ্ছিল যে কেউ তাকে নিচ থেকে আটকে রাখছে। তারপর তিনি মানে চিৎকার করতে চেষ্টা করতেছিলেন, বারবার করতে চেষ্টা করতেছিলেন। পুকুর পাড়ে আবার আমার বড় খালার ফুপু, মানে আমার এক নানু থাকতেন। তো উনার বাসাটা আলাদা ছিল, আমার ওই নানা সম্ভবত অন্য কোথাও থাকতেন, তো তিনি এখানেই থাকতেন। তো তিনি অনেক চেষ্টা করতেছিলেন, চিৎকার করতেছিলেন, কেউ শুনতেছিল না, মানে ওনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। পরে আমার বড় খালা দেখলেন যে একজন লোক, মানে সাদা মতো, মানে হুজুর টাইপের আর কি, যে অনেক লম্বা ফর্সা, তার সামনে দিয়ে ক্রস করতেছে। আর সামনে কিছু মানে ছিল, কালো মতো কিছু লোকের মতো ছিল, যাদেরকে তিনি ধরে নিয়ে যাচ্ছে। তো পরে আমার বড় খালা মানে সেটা দেখার পর সেখানে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন শব্দ না মানে শোনা যাচ্ছিল না। তো
তখন আমার এক ওই নানু আর কি বের হয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। তো তখন তিনি দেখেন যে পুকুর ঘাটে মানে ঘাটের দিকেই আর কি কেউ একজন পড়ে আছে, মানে পানির অর্ধেক পানির ভিতরে অর্ধেক পাড়ের দিকে আর কি। তো তখন তিনি তাড়াতাড়ি হ্যারিকেন ছিল তখন তাদের কাছে, তো হ্যারিকেন নিয়ে যায়, দেখে যে তারই বড় ভাইয়ের মেয়ে মানে আমার বড় খালা সেখানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তো তারপর তিনি চিৎকার করেন, চিৎকার করলে বাড়ির মানে আমার নানা, তারপর নানার ভাই, সবাই আমার মামারা সবাই যায়। যাওয়ার পরে সেখান থেকে খালাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে খালার অনেক পরে আর কি 3-4 ঘন্টা পরে খালার জ্ঞান ফিরে, কিন্তু খালা তখন মানে আবল তাবল বলতে থাকে। আবল তাবল বলতে থাকলে তখন মানে এটাকে আমার নানা ভাই করে যে হয়তো সে রাত্রেবেলা গোসল করতে গেছে, আগে আগে চলে গেছে, তাই জন্য হয়তো ভুল দেখছে। আর বলে রাখা ভালো যে আমার খালা কিন্তু সেদিন ফজরের আজানের সময় না, বরং মানে মধ্যরাত্র 1টা-2টার দিকেই তখন চলে গেছিল, কারণ তার ঘুম ভাঙছিল, সে ভাবছিল যে ফজরের আজান দিবে কিছুক্ষণ পরে, সেইভাবে চলে গেছিল। তো এইভাবে আমার বড় খালা আবল তাবল বলে, তারপর তার পাশে কেউ বসলে খামচি দেয়, এভাবে এরকম অনেক কিছু করে। তো তখন আমার মানে বেশ কিছুদিন যায়, আমার বড় খালা সুস্থই হচ্ছে না। তখন আমার নানু তার এক মানে ভাই আছে যে আবার মানে হুজুর আর কি, হুজুর বলতে উনি মসজিদের ইমামতি করতেন, আবার হচ্ছে যে মানে এই সমস্ত কাজও করতেন, তবে কুফরি কালামের সাহায্যে নয়, মানে আল্লাহর কালাম মানে কোরআন শরীফের সাহায্যে কাজগুলি করতেন। তো তাকে খবর দেন, এমনিতেই দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে তিনি আসেন বাসায়, আমার নানার বাসায় আসেন। তো আসার পরে তিনি বিভিন্ন মানে কথা বলতে বলতে তখন আমার বড় খালার কথা বলা হয় যে তোমার ভাগ্নি এরকম করতেছে, এখন এটা তুমি একটু দেখো। তো আমার ওই নানা ভাই যখন বাসায় ঢুকছিল তখনই আমার নানা ভাইকে বলছিল যে দুলা ভাই এরকম আমি কিছু একটা আভাস পাচ্ছি যে কোন একটা কিছু আপনার বাসায় আছে। তখন আমার নানা ভাই এটাকে মানে গ্রাহ্য করে না, তিনি বলেন যে আল্লাহ পাক জিন আর দিছেন, তো জিন আমার বাড়িতে কেন আসবে, এরকম কিছু একটা করে। তো তারপর আমার ওই নানা ভাইকে মানে আমার নানুর ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তো একটা নামাজ আছে যেটা রাত্রেবেলা পড়া হয়, তো ওইটা নামটা আমার মানে সঠিকভাবে মনে নেই। ওই নামাজটা পড়ে আমার ওই নানা ভাই মানে আমার নানুর ভাই দেখেন যে আমার বড় খালাকে কুফরি করা হয়েছিল। তো এই কারণেই উনি মানে রাত্রেবেলা উঠে গেছে, যাওয়ার পরে মানে গভীর রাত্রি তার ঘুম ভেঙে যায় এবং সে পুকুরে যায়। পুকুরে যাওয়ার সময় করে যায়, তো তাকে মেরে ফেলতে চাইছিল, কারণ আমার নানার সাথে শত্রুতা করেই কুফরিটা করা হয়েছিল। এটা আজকে আমার মানে নানুকে বলে। আমার নানুকে বলার পর নানু জিজ্ঞেস করে যে কে করছে এটা, পরে বলছে যে এগুলি জানার দরকার নেই আপা, আপনি ওর মানে সুস্থতা হওয়ার জন্য চেষ্টা করি আমরা, সেটাই ভালো। তারপর উনি বিভিন্ন দোয়া দুরুদ পরে আমার নানার বাসাটাকে বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি পারেন না। পরবর্তী তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, এটা সম্পর্কে আমি ভালোভাবে জেনে কিভাবে করা যায় সেটা আমি দেখব। তো তিনি 3 দিন পরে আসেন, সাথে আরো 2-3 জন লোক আসে তার সাথে। তখন তিনি বলেন যে ওর উপরে মানে ভাগ্য ভালো, ওকে মেরে ফেলার জন্য করা হয়েছিল, কিন্তু ওর সাথে হয়তো অন্য কারো দোয়া আছে বা আপনাদের দোয়া আছে, এই কারণে ওকে সবগুলি মানে যে খারাপ জিনগুলির মাধ্যমে আমার বড় খালাকে আক্রমণ করা হয়েছিল, সেই জিনগুলি সবগুলি আমার খালার মধ্যে প্রবেশ করতে পারে না। কেবল একটা জিন ছিল, সেই জিনটা মানে একটু বেশি খারাপ ছিল, এই জিনটা আক্রমণ করতে পারছে। ওই যে আমার বড় খালা যে দেখছিল যে একটা সাদা মতো লোক কিছু কালো ধরে নিয়ে যেতেছে, তো সেটাই আর কি ভালো জিনটা ওই খারাপ জিনগুলোকে ধরে নিয়ে যেতেছিল, কিন্তু একটাকে নিতে পারেন, ওই একটাই আমার খালার উপর ভর করে বা তাকে মেরে ফেলতে চায়, চেষ্টা করতেছিল না। আর সেদিন যদি সবগুলিকে নিতে না পারতো তাহলে সেখানেই মেরে ফেলতো। তো আমার ওই নানা ভাই মানে আমার নানুর ভাই ওই যাদেরকে আনছে তারা আবার কুফরির কাজ করে। আমার নানা ভাই আবার কুফরির কাজ করার পছন্দ করে না বা করেন না, এগুলি যেহেতু ইসলামে হারাম। তো উনি অনেক যাদেরকে আনছিল তারা অনেক করে বেশ কিছু তাবিজ পেয়েছে আমার নানুর মানে আমার নানা বাড়ির ঘরের ভিতরে আশেপাশে। তো এগুলিকে সঠিকভাবে মানে উঠাইয়া তারপর বলে যে তোমরা যেহেতু এর উপর একটা গেছে, তো তোমরা একটা গরু বা 2টা খাসি
জবাহ করে গরিব মিসকিনদের খাওয়াই দিবা। আর এগুলি যেদিন খাওয়াবা সেদিন ভোরবেলায় মানে শুক্রবার দিন খাওয়াবা। শুক্রবার দিন একটা শুভ দিন, ভালো দিন। আর শুক্রবার দিনই আমরা এটাকে খালে বা নদীতে মানে এই তাবিজগুলিকে ফেলে দিব। কারণ খাল বা নদী যার মধ্যে স্রোত আছে সেখানে কোনো কিছু ফেলে দিলে নাকি সেগুলি ধ্বংস হয়ে যায় যদি খুলে ফেলে দেওয়া হয়। পরে সেই তাবিজগুলি খোলা মানে খুলে দেখার একটা কৌতূহল হয় আমার নানু তারপর বলার পরে সেগুলি খোলা হয়, দেখা যায় যে সেটার ভিতরে অনেকগুলি চুল বা আমার বড় খালার জামা কাপড়ের কাটা ছিঁড়া অনেক অংশ আছে। তো তখন আমার নানু আর কি জিজ্ঞেস করে যে কে করছে, আমরা একটু জানতে চাই। তখন আমার নানা ভাই বলে যে অবশ্যই আপনাদের আপন কেউই করছে, তা না হলে তো এগুলি পাইতো না, কারণ মেয়ে মানুষের কাছ থেকে এগুলি নিতে তাদের অনেক করতে হয়েছে। তো এগুলি জানার দরকার নেই, সবসময় সাবধানে থাকবেন। এর মধ্যে বলে রাখা ভালো, আমার বড় খালার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার বড় খালার এর মধ্যে মানে পাগলামি করে, তারপর তিনি ঘর থেকে বের হয়ে যান, জামা কাপড় ঠিক রাখেন না, ছিঁড়ে ফেলেন, নিজেকে নিজে মানে অনেকবার আত্মহনন করার চেষ্টা করেন। কিন্তু আল্লাহর হুকুম মতে ওই তাবিজগুলি উঠিয়ে ফেলার পরে এবং বাড়িটাকে মানে বন্ধ করার পরে আস্তে আস্তে আমার বড় খালা মানে একটু হলেও স্বাভাবিক হন, কিন্তু পুরোপুরি হন না। তো সেগুলি যখন পুরোপুরি ধ্বংস করা হয় এবং আল্লাহর নামে গরিব মানুষদের যখন খাওয়ানো হয়, তার ঠিক বেশ কিছুদিন পর আমার বড় খালা সুস্থ হয়ে যান। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ভালো লাগলে শোনাবেন। আর আমার গল্পটা হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি, কারণ আমি কখনো এরকম বলিনি, শুনেছি, শোনা থেকে বলা। তো সামনে আমার আরো অনেক ঘটনা আছে, কারণ যেহেতু আমার মানে নানা বাড়ি এবং দাদা বাড়ি অনেক পুরনো বাড়ি এবং তারা অনেক পুরনো লোক ছিলেন, তাদের মানে আমার মা, খালা, চাচা অনেক বড় পরিবার। তো এখান থেকে অনেক ঘটনা আমি শুনেছি, যদি সুযোগ হয় কখনো স্টুডিওতে গিয়ে শোনাবো। আর দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সাথে সবাই ভালো থাকি, ভালো থাকুক। ভূত.com এগিয়ে যাক, এভাবেই দোয়া রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। তৃতীয় অডিও ক্লিপে যাব, তবে তার আগে ছোট্ট করে একটা অনুরোধ করি আপনাদের সবার কাছে। আর সেটি হচ্ছে, যদি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটা ওবায়দ সাহেবের জীবনের। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। ঘটনাটি আমাকে বলেছিলেন আসলাম নানা। ওবায়দ সাহেব ওনার চাচাতো ভাই আদিল এবং জ্যাঠাতো ভাই ইয়াসির সেবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছেন। রাজশাহীর উপশহর এলাকায় ওনাদের একটি বড় যৌথ পরিবার ছিল। পরীক্ষার পড়াশোনার চাপ শেষ হওয়ার মাত্র 2-4 দিন ওনারা শান্তিতেই কাটিয়েছিলেন। এরপর ওনাদের ফুপু এক সুসংবাদ এবং এক দুঃসংবাদ নিয়ে হাজির হলেন। সুসংবাদটি ছিল ফুপুর ছেলে মোকাররম ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এবং সেটি হতে হবে মাত্র 1 মাসের ভেতর। অনেকদিন পর পরিবারের এমন একটি বড় বিয়ের আয়োজন হবে বলে ওনারা সবাই ভীষণ রোমাঞ্চিত ছিলেন। কিন্তু দ্বিতীয় খবরটি ওবায়দ সাহেবের জন্য মোটেও সুখকর ছিল না। ফুপু ভেবেছিলেন এই ছেলেদের অবসর সময়টাকে একটু কাজে লাগানো যাক। মোকাররম ভাইয়ের জন্য ছাদের উপর একটি নতুন ঘর প্রস্তুত করা হচ্ছিল। ছাদের একপাশে একটি খালি ঘর আগে থেকেই ছিল। সেখানে রাজমিস্ত্রি ডেকে একটি অ্যাটাচড ওয়াশরুম বানানোর কাজ চলছিল। এরপর সম্পূর্ণ ঘরে রং করার কাজ বাকি ছিল।
সমস্যা হলো ফুপুর বাড়িতে ফুপু ছাড়া আর কেউ থাকতেন না। ওনার একমাত্র বিবাহিতা মেয়ে হুমায়রা আপা থাকতেন বগুড়াতে। হুমায়রা আপার স্বামী হামিদ ভাই কোনো কারণে ভীষণ রেগেছিলেন। হামিদ ভাইকে মানানোর জন্য ফুপুকে সেদিন বগুড়া রওনা হতে হয়, আর ফাঁকা বাড়ি ফেলে যাওয়ায় ওনার পক্ষে সম্ভব ছিল না। মোকাররম ভাইও সাথে যাচ্ছিলেন। এদিকে বাড়ির মিস্ত্রিরা কাজ করছিল। জামাইকে বুঝিয়ে মেয়েকে নিয়ে আসতে 4-5 দিন সময় তো লেগে যাওয়ার কথা। ফুপু উবায়দ সাহেবের বাবা চাচাদের সামনে পরিস্থিতির এমন এক করুণ চিত্র আঁকলেন যে ওনারা তাৎক্ষণিক রাজি হয়ে গেলেন। ওনারা বলে দিলেন উবায়দ এবং আদিল ফুপুর বাড়িতে সবাই গিয়ে থাকবে। চাচা তো এই কথাও বলে দিলেন যে ওনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। উবায়দ সাহেব এবং আদিল সাহেব একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনারা ছিলেন স্বভাবতই একটু আরামপ্রিয় মানুষ। ঘরের বয়স্করা যদি বাজার করার মতো সাধারণ কোনো কাজের কথা বলতেন, তাতে ওনাদের গায়ে যেন জ্বর চলে আসতো। আর এখানে মিস্ত্রিদের মাথার উপর দাঁড়িয়ে থেকে কাজ করানো, এটা ওনাদের পক্ষে অনেক কঠিন ছিল। বাড়ি কাছাকাছি হলেও ওনারা কখনো এর আগে ফুপুর বাড়িতে রাত কাটাননি। দিনের বেলায় আসা যাওয়া হতো, কারণ ফুপু তো প্রায় প্রতিদিনই ওনাদের উপশহরের বাড়িতে যেতেন। উবায়দ সাহেবের এই বাড়িতে 1 সপ্তাহের মতো থাকার কথা ছিল, কিন্তু এই 1 সপ্তাহ ওনারা কি করবেন তা ওনাদের নিজেদের জানা ছিল না। সন্ধ্যার দিকে ওনারা সবাই মিলে কিছু চাঁদা তুললেন। ইয়াসি সাহেবকে পাঠিয়ে শহরের একটি নামকরা দোকান থেকে বান, কাবাব এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলেন। ওনাদের এক প্রকার ছোটখাটো পার্টি হয়ে গেল। রাতে ডিসাইড হলো পরদিন সকালে ছোট ভাইয়ের দোকান থেকে বিখ্যাত ছোলার ডাল এনে সবাই নাস্তা করবেন। ফুপুর বাড়ির নকশাটি ছিল একটু ভিন্ন ধরনের। ওনাদের থাকার ব্যবস্থা হয়েছিল ছাদের উপর। ছাদে 2টি ঘর পাশাপাশি ছিল। নিচের তলায় মূল ঘরগুলো সম্পূর্ণ তালাবদ্ধ। ছাদের যে ঘরটিতে ওনারা ছিলেন সেখানে একটি মাত্র খাট ছিল, আর মেঝেতে ছিল কিছু পাতা। এটি মূলত একটি স্টোর রুমের মতো। ফুপুর পুরাতন অনেক জিনিসপত্র, ট্রাঙ্ক, তোশক এবং সংসারের নানা জিনিস সেখানে ছিল। এই ঘরটিতে একটি বিশাল জানালা ছিল যা ছাদের উল্টো দিকে খুলত, আর সেই জানালা ঠিক বাহির ছেড়ে পড়েছে। জানালার বাইরে নিচে তাকালে দেখা যেত মাটিতে অসংখ্য পাকা জাম পড়ে আছে। ছাদের গঠনটি এমন যে জানালার ওপাশ দিয়ে ঘুরে আবার ছাদের এক পাশে আসা যেত, যেখানে মূল ঘরগুলো অবস্থিত। বাতাস চলাচলের জন্য জায়গাটি বেশ উন্মুক্ত ছিল। এই স্টোর রুমটি ঠিক পাশের ঘরটি মোকাররম ভাইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। সেটি এখন সম্পূর্ণ ফাঁকা। সেখানে কেবল রঙের কিছু খালি ডিব্বা এবং কাঠের টুল রাখা ছিল। আর সেই ফাঁকা ঘরের ঠিক বাইরে একটি ছোট ওয়াশরুম বানানোর কাজ চলছিল। তখন পর্যন্ত ওয়াশরুমটি মাত্র 3 ফুট উচ্চতার একটি অর্ধেক দেয়ালে গাঁথা। ভেতরের মেঝেতে শব্দ সিমেন্ট ঢালাই দেওয়া হয়েছিল। উবায়দ সাহেবের যে ঘরে ছিলেন সেখানে মোকাররম ভাই হয়তো মাঝে মধ্যেই থাকতেন, কারণ সামনের দেয়ালে একটি পেরেক মোকাররম ভাইয়ের একটি পুরাতন কুর্তা ঝোলানো ছিল। উবায়দ সাহেব নিজেদের বাইকের চাবিটি সেই কুর্তার পকেটে রেখে দিলেন, যেন এত সব মালপত্রের ভিড়ে চাবিটি হারিয়ে না যায়। ঘরে একটি ছোট্ট টেলিভিশনও ছিল। ইয়াসির এবং আদিল সাহেব টিভি চালু করে বসে পড়লেন। সে সময় টিভিতে বিখ্যাত হরর ড্রামা সিরিজ আহাট চলছিল। উবায়দ সাহেবের কাছে এসব ভয়ের জিনিস একদমই পছন্দের ছিল না। তিনি স্বভাবগতভাবে একটু ভীত প্রকৃতির ছিলেন। বন্ধুদের সামনে এটি অবশ্য উনি প্রকাশ করতেন না। অনেক কথা বললাম। এই কথাগুলো কেন বললাম সেটা অ্যাকচুয়ালি স্টোরির সাথে রিলেভেন্স। চলুন বাকি ঘটনায় যাই। উবায়দ সাহেবের বিছানাটি ছিল মেঝেতে এবং ঠিক সেই জানালা নিচেই, যেখান দিয়ে জাম গাছের ছায়া ভেতরে পড়ছিল। কিন্তু তিনি কোনোভাবেই ঘুমাতে পারছিলেন না, কারণ টিভিতে চলা নাটকের আবহ সঙ্গীত এবং অদ্ভুত সব শব্দ ওনার স্নায়ুর উপরে নানান ধরনের চাপ ফেলছিল। এই অস্বস্তিকর শব্দগুলো থেকে বাঁচার জন্য তিনি একটি বালিশ নিজের মুখের উপর চাপা দিয়ে শুয়ে রইলেন। ধীরে ধীরে একসময় ওনার চোখ লেগে গেল। রাত তখন বেশ গভীর। নাটক দেখতে দেখতে আদিল সাহেবের হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। ছাদের ওয়াশরুমটি যেহেতু সম্পূর্ণ তৈরি হয়নি এবং সেখানে সদ্য সিমেন্ট করা, তাই ওনাকে নিচের দোতলায় ওয়াশরুমে যেতে হলো। নিচের ওয়াশরুমটি ছিল সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে। আদিল সাহেব নিচে একা যাওয়ার পরিবর্তে ইয়াসির সাহেবকে বললেন যেন তিনি ওনার সাথে নিচে যান, কিন্তু ইয়াসির সাহেব স্পষ্ট জানিয়ে দিলেন তিনি নিচে নামবেন না, বরঞ্চ সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে থাকবেন। টিভি বন্ধ করে ওনারাও ঘরের বাইরে চলে গেলেন। আদিল সাহেব এটিকে যথেষ্ট মনে করে নিচে নামতে শুরু করলেন। সিঁড়ি দিয়ে নামার পর আদিল সাহেব আর ইয়াসির সাহেবকে ডাক দিলেন যেন তিনি একেবারে নিচে চলে আসেন, কিন্তু ইয়াসির সাহেব কথাটি না শোনার ভান করে সিঁড়িতেই দাঁড়িয়ে রইলেন। আদিল সাহেব আর কথা না বাড়িয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেলেন।
ইয়াসির সাহেব একা সেই অন্ধকার সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। সত্যি বলতে এখন ওনার নিজেরও ভয় লাগতে শুরু করেছিল। তিনি ভাবছিলেন নিচে আদিল সাহেবের কাছে চলে যাবেন নাকি আবার ছাদের ঘরে ফিরে যাবেন। ঠিক তখনই ওনার চোখ গেল ছাদের এক পাশে থাকা সেই অর্ধেক তৈরি হওয়া ওয়াশরুমটির দিকে। ওনার স্পষ্ট মনে হলো ওই 3 ফুট দেয়ালের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং ইয়াসির সাহেবকে দেখতে পেয়ে ছায়ার মতো দ্রুত দেয়ালের পেছনে লুকিয়ে গেল। ইয়াসির সাহেবের মেরুদণ্ড বেয়ে একটি শীতল স্রোত নেমে গেল। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন এটি হয়তো ওনার মনের ভুল। 2 মিনিটের জন্য তিনি সেখান থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। ওনার হাতে একটি পানির বোতল ছিল। তিনি নিজেকে শান্ত করার জন্য ধীরে সুস্থে দাঁড়িয়ে পানি পান করতে শুরু করলেন। এদিকে ঘরের ভেতরে উবাইদ সাহেব তখনও মুখের উপর বালিশ চাপা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ কেউ একজন বেশ জোরে ওনার মুখের উপর থেকে বালিশটি টেনে সরিয়ে নিল। উবাইদ সাহেব প্রচন্ড বিরক্ত হয়, কি মুসিবত রে ভাই, বলতে বলতে উঠে বসে পড়লেন। ঠিক ভেবেছিলেন তিনি যে ইয়াসির বা আদিল সাহেব হয়তো ওনার সাথে মজা করছেন, কিন্তু তিনি যখন চোখ মেলে সম্পূর্ণ ঘরটির দিকে তাকালেন ওনার রক্ত হিম হয়ে গেল। ঘরে কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা এবং নিস্তব্ধ একটি ঘরে উনি শুয়ে আছেন। উবাইদ সাহেবের তখন সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু হয়তো ঘুমের ঘরে ওনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। তিনি ওনার ভাইদের স্বভাবগতভাবে সবকিছু খুব ভালো করেই জানতেন। যদি ওনাদের নিজেদের ঘুম না আসে তবে ওনারা কাউকেই শান্তিতে ঘুমাতে দেবেন না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এবার যদি কেউ ওনাকে বিরক্ত করে তবে তিনি উঠে দুজনের কাউকেই ছাড়বেন না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ উবাইদ সাহেব অনুভব করলেন খাটের নিচ থেকে কেউ একজন আঙুল বের করে ওনার পিঠের দিকে মেরুদণ্ডের কাছাকাছি হালকা করে একটা খোঁচা দিল। উবাইদ সাহেব চমকে উঠলেন। তিনি কোনো অক্ষর বুঝতে দিলেন না যে তিনি ভয় পেয়েছেন। তিনি সম্পূর্ণ নীরব থেকে কোনো শব্দ না করে ধীরে ধীরে একা হাত বাড়িয়ে থাকা কোল্ড ড্রিঙ্কসের খালি কাচের বোতলটি তুলে নিলেন। ওনার পরিকল্পনা ছিল এবার খোঁচা দিলে তিনি বোতল দিয়ে আঘাত করবেন। এতটুকুর মধ্যে ওনার তৃতীয়বারের মতো খোঁচা দেওয়া হয়ে গেল, কিন্তু এবার ওনার কাঁধের কাছে। উবাইদ সাহেব আর কালক্ষেপণ না করে অর্ধেক শরীর বিছানা থেকে ঝুলিয়ে মাথা নিচু করে খাটের নিচে তাকালেন। কিন্তু খাটের নিচে তাকাতেই ওনার হাতের বোতলটি সশব্দে মেঝেতে পড়ে গেল। খাটের নিচে কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। এটি গা ছমছমে শীতল বাতাস যেন ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। উবাইদ সাহেব আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলেন না। তিনি বানরের মতো লাফিয়ে খাট থেকে দূরে সরে গেলেন এবং 4-4টি বড় লাফ দিয়ে একেবারে ঘরের বাইরে এসে পড়লেন। ওনার বুক তখন হাতুড়ির মতো কাঁপছিল। হাঁপাতে হাঁপাতে তিনি যখন বাহিরে এলেন ওনার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো ওনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তিনি ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালেন, কিন্তু সেখানে পিনড্রপ সাইলেন্স। এরপর যখন তিনি বাঁ দিকে ঘুরলেন, যেদিকে সেই অর্ধেক তৈরি হওয়া ওয়াশরুমটি ছিল, সেদিকে চোখ পড়তেই ওনার গলা চিরে এক অমানসিক চিৎকার বেরিয়ে এলো। ওই 3 ফুট দেয়ালের ঠিক ওপাশে বাতাসে 2টি মানুষের পা উপরের দিকে উঠে আছে এবং অস্বাভাবিকভাবে ছটফট করছে। চিৎকার দেওয়ার পর উবাইদ সাহেব একটু ভালোভাবে খেয়াল করলেন বাতাসে ভাসমান পা দুটোতে যে জুতো পরা ছিল সেটা ওনার নিজের জুতো। এরপর ওনার বুঝতে 1 সেকেন্ডও বাকি রইল না যে এই ব্যক্তিটি নিশ্চিতভাবে ইয়াসির সাহেব। প্রথমত পরনে নীল রঙের জিন্সটি ইয়াসির সাহেবের। দ্বিতীয়ত ইয়াসির সাহেবের একটি বদ অভ্যাস ছিল, যে কোনো জায়গায় যাওয়ার সময় ওনার সামনে উবাইদ সাহেবের জুতো পেলে তিনি সেটাই পরে যেতেন। এই বিষয়টি উবাইদ সাহেবের কাছে সবসময় খুব বিরক্তিকর লাগত। এই চরম আতঙ্কের মুহূর্তেও উবাইদ সাহেব ভুলে গেলেন যে তিনি কেন ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছিলেন। তিনি দৌড়ে সেই অর্ধেক দেয়ালের কাছে পৌঁছালেন। এই, তুই এখানে কি করছিস? এই কথা বলে উবাইদ সাহেব ইয়াসির সাহেবের বাতাসে ভাসতে থাকা পা দুটো শক্ত করে ধরলেন এবং প্রবল বেগে উপরের দিকে টেনে ওনাকে বাহিরে বের করে আনলেন। ইয়াসির সাহেব যখন বাহিরে এলো ওনার অবস্থা দেখে সাধারণ কোনো সময় হলে উবাইদ সাহেব হয়তো হেসেই ফেলতেন। ইয়াসির সাহেবের সম্পূর্ণ শরীর সদ্য ঢালাই করা ভেজা সিমেন্টে মাখামাখি। তিনি থরথর করে কাঁপছিলেন। উবাইদ সাহেব পাশ থেকে পানির বোতলটি নিয়ে ইয়াসির সাহেবের হাত মুখ কিছুটা পরিষ্কার করে দিলেন। ভাই, খুব খারাপ কিছু হয়েছে, খুব খারাপ কিছু হয়েছে। ইয়াসির সাহেব কেবল এই কথাটি বিড়বিড় করে বলছিলেন। উবাইদ সাহেব ওনার দিকে তাকিয়ে ভাবছিলেন খারাপ তো আসলেই হয়েছে। ওয়াশরুমের জন্য ঢালাই করা ভেজা মেঝেতে ইয়াসির সাহেব সম্পূর্ণভাবে গেঁথে গিয়েছিলেন। এই মেঝে এখন কতটা নষ্ট হয়েছে তার সকাল না হলে বোঝার উপায় নেই। হঠাৎ উবাইদ সাহেব আদিল সাহেবের কথা মনে করলেন।
তিনি চরম উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন, আদিল কই রে? আর তুই এখানে এই অবস্থায় কি করছিলি? আদিল সাহেবের কথায় ইয়াসুর সাহেব কিছুটা সম্বিত ফিরে পেলেন এবং বললেন, উনি তো নিচে ওয়াশরুমে গেছিল, এখনো ফেরে নাই। ওনারা দুজন একে অপরের দিকে আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এর মানে আদিল সাহেবও নিচে কোনো বড় বিপদে ফেসে গিয়েছেন। বুকের ভেতর তীব্র ভয় কাজ করলেও ভাইয়ের প্রতি টান এবং দায়িত্ববোধ সেই ভয়ের চেয়ে বেশি শক্তিশালী ছিল। ওনার সিদ্ধান্ত ছিল যে উনি নিচে গিয়ে দেখবেন। উনি বললেন, চলো যাই, তবে আগে আমার জুতো ফেরত দাও, আমি খালি পায়ে যাব না। ইয়াসির সাহেব ওনার হাত ধরে বলে ফেললেন, তুমি এক কাজ করো, ঘরের ভেতর থেকে আগে বাইকের চাবিটা নিয়ে আসো। আদিল নিয়ে আমরা সোজা এখান থেকে নিজেদের বাড়িতে যাবো গা। আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ফুপুর বাড়িতে অনেক কিছু আছে, কি আছে কে জানে। আবেগের বশবর্তী হয়ে বিপদের স্থানে দাঁড়িয়ে বিপদকে গালাগালাজ করা ইয়াসির সাহেব যেন বিপদকে আরো উস্কে দিচ্ছিলেন। ওনারা ঠিক এই কথাগুলো বলছিলেন এমন সময় সিঁড়ি বেয়ে আদিল সাহেব উপরে উঠে এলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল তিনি প্রচন্ড রাগে ফুঁসছেন। ওপরে আসতেই তিনি চরম ক্ষোভের সাথে ইয়াসির সাহেবকে দেখলেন এবং তাকে বললেন, তোর কি মরণদোষ এসেছিল? প্রতি মিনিটে মিনিটে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিচ্ছিলি কেন? আর এইসব হরর ড্রামার মতো অদ্ভুত আওয়াজ কেন বের করছিলি? মাথা ঠিক আছে নাকি এই রাত বেরোতে আমার সাথে প্র্যাঙ্ক করছিলি? মানে এটা কোন ধরনের কাজ? এই কথাগুলো বলে আদিল সাহেব অত্যন্ত গর্বিত ভঙ্গিতে ওনার দিকে তাকালেন। রাগের কারণে তিনি খেয়ালই করেননি যে ইয়াসির সাহেবের কি করুণ অবস্থা। আদিল সাহেব তখনও জানতেন না যে ওপরে ওনাদের সাথে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। অবশেষে যখন আদিল সাহেবের নজর ইয়াসির সাহেবের সিমেন্টে মাখা শরীরের দিকে গেল, তিনি চমকে উঠলেন। আরে এ কি অবস্থা তোর? কিভাবে হলো? তুই তো ফুপুর সম্পূর্ণ কাজের 12টা বাজিয়ে দিলি। কি অবস্থা রে ভাই? উবাইদ সাহেব পরিস্থিতি শান্ত করার জন্য বললেন, এসব নিয়ে পরে কথা হবে, তুই যা, ঘরের ভেতর থেকে বাইকের চাবিটা নিয়ে আয়। আদিল সাহেব কিছুটা সন্দেহভাজন দৃষ্টিতে উবাইদ সাহেবের দিকে তাকালেন। তুই জানা যা। উবাইদ সাহেব আবার তাগিদ দিলেন, কিন্তু আদিল সাহেব বোকা ছিলেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি একাই ঘরে যাব না, তোমরা দুজন আমার সাথে যাবে, নইলে আমি যাব না। ওনাদের আদিল সাহেবের সাথেই যেতে হলো, কারণ যদি সেখান থেকে পালাতে হয় তবে চাবি ছাড়া তো আর পায়ে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। উপশহর থেকে ফুপুর বাড়ির দূরত্ব বেশি না হলেও মাঝখানে একটি পুরাতন গোরস্থান পড়ত। রাতের এই প্রহরে সেই গোরস্থানের রাস্তা পায়ে হেঁটে পার হওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতো না। ওনারা তিনজন দল বেঁধে পা টিপে টিপে ছাদের সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজার বাইরে থেকে ওনারা উকি দিয়ে দেখলেন ঘরের দৃশ্য এমন কিছু যা ওনাদের রক্ত আরো হিম করে দিল। দেয়ালের পেরেক ছড়ানো মোকাররম ভাইয়ের সেই পুরাতন কুর্তাটি কোন রকম বাতাস ছাড়াই এমন ভাবে দুলছিল যেন সেটি কোনো অদৃশ্য মানুষের শরীরে পরনে আছে এবং সেই মানুষটি আপন মনে ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ওনারা বেশ কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর কুর্তার নাড়াচাড়া থেমে গেল এবং সবকিছু আবার স্বাভাবিক মনে হলো। ওনারা সন্তর্পণে ঘরের ভেতর প্রবেশ করলেন। ঘরে ঢোকার পর ওনাদের মনে কিছুটা হলেও সাহস ফিরে এলো। উবাইদ সাহেব ওনাদের দুজনকে বললেন, আমার মনে হয় আমাদের সকাল হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত। কারণ উবাইদ সাহেবের মস্তিষ্ক তখন সংকেত দিচ্ছিল এই মুহূর্তে বাড়ি থেকে বের হওয়াটা আরো বেশি বিপজ্জনক হতে পারে। ওনার চোখের সামনে বারবার সেই গোরস্থানের নির্জন অন্ধকার রাস্তাটি ভেসে উঠছিল। উবাইদ সাহেবের কথা শুনে আদিল এবং ইয়াসির সাহেব খাটের ওপর জড়সড় হয়ে বসে পড়লেন, আর উবাইদ সাহেব অত্যন্ত সতর্কতার সাথে নিচে পাতা বিছানায় বসে পড়লেন। তিনি বসেছিলেন ঠিকই, কিন্তু আর চোখে বারবার খাটের নিচের অন্ধকার জায়গাটি পর্যবেক্ষণ করছিলেন। রাত তখনও বেশ বাকি, ভোর হতে অন্তত আরো 6 ঘন্টা সময়। নিস্তব্ধতা ভাঙার জন্য উবাইদ সাহেব ইয়াসির সাহেবকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুই কি ওই ওয়াশরুমের দেয়ালের উপরে উল্টো হয়ে পড়েছিলি? মানে আমি তো দেখলাম পড়েছিলি, কিন্তু কিভাবে? আদিল সাহেব অবাক হয়ে উবাইদ এবং ইয়াসির সাহেবের মুখের দিকে তাকাতে লাগলেন,
কারণ তিনি তো এই ঘটনার কিচ্ছু জানতেন না। তখন উবায়ের সাহেব ওনার সাথে ঘটে যাওয়া খাটের নিচের ঘটনাটি এবং ইয়াসির সাহেবকে উদ্ধারের বিষয়টি বিস্তারিত খুলে বললেন। এরপর ইয়াসির সাহেব বলতে শুরু করলেন ওনার সাথে কি ঘটেছিল। তিনি যখন সিঁড়িতে দাঁড়িয়ে পানি পান করছিলেন তখন ওনার স্পষ্ট মনে হয়েছিল ওয়াশরুমের ওই 3 ফুট দেয়ালের ওপর থেকে কেউ একজন ওনাকে উঁকি দিয়ে দেখছে। কিন্তু ভয় না পেয়ে বরং ঘটনাটি যাচাই করার জন্য উনি ধীর পায়ে ওই দেয়ালের দিকে এগিয়ে গেলেন। দেয়ালের খুব কাছাকাছি পৌঁছানোর পরে তিনি যখন একটু উঁকি দেওয়ার চেষ্টা করলেন, ঠিক তখন ওনার পেছন থেকে কেউ একজন বরফের মতো ঠান্ডা হাত দিয়ে ওনাকে সজোরে ধাক্কা দিলেন। ধাক্কাটি এতই আকস্মিক এবং শক্তিশালী ছিল যে ইয়াসির সাহেব কোনো প্রতিরোধই করতে পারেননি। তিনি সম্পূর্ণ উল্টে গিয়ে দেয়ালের ওপরে সেই ভেজা সিমেন্টের উপরে আছড়ে পড়লেন। ওনার গলা দিয়ে কোনো আওয়াজ পর্যন্ত বের হয়নি, তিনি কেবল সিমেন্টের ভেতরে ছটফট করছিলেন। ঠিক তখনই উবায়েদ সাহেব ওনাকে দেখতে পান। ইয়াসির সাহেবের কথা শুনে আদিল সাহেব চরম আতঙ্কে বলে উঠলেন, তাহলে তুই নিচে ওয়াশরুমের ডোরে ছিলি না? উবায়েদ এবং ইয়াসির সাহেব একসাথে প্রবলভাবে মাথা নেড়ে জানালেন যে না, উনি ছিলেন না। আদিল সাহেবের মুখের রং কাগজের মতো সাদা হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ স্বয়ংক্রিয়ভাবে খাটের উপর থেকে ওনার ঝুলন্ত পা দুটো গুটিয়ে নিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় উবায়েদ সাহেবকে জিজ্ঞেস করলেন, তার মানে তুই যখন উপরে একা ছিলি তখন তোর সাথেও কিছু একটা হয়েছিল? উবায়েদ সাহেবের ঘটনা বিস্তারিত শোনার পর ইয়াসির সাহেব ওনার পা দুটো উঠিয়ে নিলেন। এখন আদিল সাহেবও সম্পূর্ণ একমত হলেন যে রাতের এই অন্ধকারে বাইরে বের হওয়া কোনোভাবেই নিরাপদ নয়। ওনারা সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক এই ঘরের ভেতরে একসাথে বসে রাতটুকু পার করবেন। সকালের আলো ফুটলেই ওনারা এখান থেকে চলে যাবেন। ভয় কাটানোর জন্য ওনারা টিভির ভলিউম কিছুটা বাড়িয়ে দিলেন এবং কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি চালু করে দিলেন, যেন ঘরের ভেতর আর কোনো ভীতিকর শব্দ ওনাদের কানে না আসে। ওনারা তিনজনই একবার খাটের নিচে পাতা বিছিয়ে একসাথে ঘেঁষাঘেঁষি করে বসে রইলেন। কিন্তু ইয়াসির সাহেব সিঁড়িতে দাঁড়িয়ে যে অদৃশ্য বিপদকে গালিগালজ করে আহ্বান জানিয়েছিলেন, সেটি যেন এখন এত সহজে ওনার পেছন ছাড়তে রাজি ছিল না। ওনাদের পরিকল্পনা পরিবর্তনের সাথে সাথে সেই বিপদগুলো ধীরে ধীরে ওনাদের চারপাশে জাল বুনতে শুরু করলো। প্রথম আধা ঘন্টা ওনারা একদম পাথরের মূর্তির মতো শক্ত হয়ে বসেছিলেন, কিন্তু যখন আর কিছুই ঘটল না তখন ওনার শরীরের পেশি কিছুটা শিথিল হলো। উবায়েদ সাহেব ওনার থেকে সামান্য একটু দূরত্ব বজায় রেখে একটি বালিশে হেলান দিয়ে আধো শোয়া অবস্থায় চোখ বন্ধ করলেন। টিভির আওয়াজও কিছুটা কমিয়ে দেওয়া হলো। আদিল এবং ইয়াসির সাহেব নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছিলেন এবং কার্টুন দেখছিলেন। হঠাৎ করেই পাশের সেই ফাঁকা ঘরটি থেকে, যেখানে রঙের ডিব্বা এবং টুল রাখা ছিল, খাটের টুলটি মেঝের উপর দিয়ে সজোরে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার একটি বিকট শব্দ হলো। উবায়েদ সাহেব তৎক্ষণাৎ চোখ খুলে ওনাদের দুইজনের দিকে তাকালেন, কিন্তু ওনারা দুইজন নিজেদের আলাপে এতটাই মগ্ন ছিলেন যে হয়তো শব্দটা খেয়ালই করেননি। উবায়েদ সাহেব কিছু বলার আগেই এবার পাশের ঘরে রাখা রঙের খালি ডিব্বাগুলো সশব্দে মেঝের উপরে আছড়ে পড়ার শব্দ হতে লাগলো এবং টুলটি আবারও টেনে নেওয়ার শব্দ হতে লাগলো। এবার আর কারো বুঝতে বাকি রইল না। আদিল এবং ইয়াসির সাহেব ছিটকে উবায়েদ সাহেবের কাছাকাছি চলে এলেন। ওনারা তিনজন একে অপরকে আঁকড়ে ধরে বসে রইলেন। ওনাদের চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। উবায়েদ সাহেবের মনে হলো ওনার বাক শক্তি সম্পূর্ণ লোপ পেয়েছে। ঠিক সেই মুহূর্তে উবায়েদ সাহেবের কানের খুব কাছে যেন খাটের নিচ থেকে একজন ফিসফিস শীতল কণ্ঠস্বর বলে উঠল, উবায়েদ সাহেবের গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় ঘাড় ঘুরিয়ে দেয়ালের দিকে তাকালেন। ওনার দৃষ্টি আটকে গেল সেই পেরেকের দিকে। মোকাররম ভাইয়ের সেই কুর্তাটি আবারও হাওয়ায় দুলতে শুরু করেছে, কিন্তু এবার শুধু দোলা নয়, কুর্তাটির হাতাগুলো এমনভাবে নড়ছিল যেন ভেতরে কোনো মানুষের অস্তিত্ব লুকিয়ে রয়েছে এবং সে ওনাদের দিকে তাকিয়ে উপহাসের ভঙ্গিতে হাত নেড়ে ওনাদেরকে সাবধান করছে। উবায়েদ সাহেব আর সহ্য করতে পারলেন না। তিনি চোখ বন্ধ করে উচ্চস্বরে কোরআনের আয়াত এবং দোয়া পড়তে লাগলেন। ওনার দেখা দেখে আদিল সাহেব এবং ইয়াসির সাহেবও জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। ওনাদের মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে। প্রতিটি সেকেন্ড ওনাদের কাছে এক একটি বছরের মতো মনে হচ্ছিল। সময় যতই কঠিন হোক না কেন তা এক সময় কেটে যায়।
ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন চারপাশে প্রতিধ্বনিত হলো, তখন ওনারা তিনজন যারা নতুন জীবন ফিরে পেলেন। ওনারা স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন। আজান শেষ হওয়া মাত্রই আদিল সাহেব এক লাফে উঠে গিয়ে কুর্তার পকেট থেকে চাবিটি বের করে আনলেন। ওনার ঘরের ফ্যান, লাইট সব বন্ধ করা বা দরজায় লাগানো কোনো প্রয়োজনই বোধ করলেন না। সোজা সিঁড়ি দিয়ে পাগলের মতো দৌড়ে নিচে নেমে এলেন। বাইকে করে ওনারা সেখান থেকে এমনভাবে ছুটছিলেন যেন পেছনে সাক্ষাৎ মৃত্যুদূত তাড়া করছে। শুধু এইটুকু মেহেরবানি ওনারা করেছিলেন যে যাওয়ার সময় ফুপুর বাড়ির মূল গেটটি টেনে বন্ধ করে দিয়েছিলেন। অবশেষে যখন ওনারা উপশহরে নিজেদের বাড়িতে পৌঁছালেন তখন সকাল। ওনাদের বিধ্বস্ত চেহারা এবং এলোমেলো অবস্থা দেখে বাড়ির সবাই ভীষণ চিন্তিত। উবায়েদ সাহেবের বাবারা প্রথমে ভেবেছিলেন এই ছেলেরা কাজ থেকে বাঁচার জন্য, ফাঁকা বাড়িতে না থাকার জন্য এসব গল্প নিজেরা বানিয়ে বলছে। ওনাদের বেশ ভালোই বকাচকা শুনতে হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে ওনাদের বড় মা পরিস্থিতি বুঝতে পেরে শক্ত হাতে হাল ধরলেন। তিনি ওনাদের স্পষ্ট জানিয়ে দিলেন, মানে উবায়েদ ভাইদের বাবাদের স্পষ্ট জানিয়ে দিলেন, দেখ বাচ্চারা প্রচন্ড ভয় পেয়েছে, ওরা আর কোনো অবস্থাতেই বাড়িতে যাবে না। সেদিন সকালে উবায়েদ সাহেবের বাবা ওনার চাচার ফুপুর বাড়িতে পাঠিয়ে দিলেন এবং মিস্ত্রিদের কাজ তদারকি করার জন্য দেখতে বললেন। এদিকে ইয়াসির সাহেবের তো ভয়ের চোটে প্রচন্ড জ্বর এসে গেল। আদিল এবং উবায়েদ সাহেব আতঙ্কে বিছানার লেপ মুড়ে দিয়ে শুয়ে রইলেন। সম্পূর্ণ দিনটি ওনারা বাড়ি থেকে একটুও বের হননি। সন্ধ্যায় যখন চাচা ফিরে এলেন তিনি প্রচন্ড রেগেছিলেন। ফুপুর সেই নতুন ওয়াশরুমে ইয়াসির সাহেবের যে নিখুঁত নকশায় তৈরি হয়েছিল সেটা দেখে মিশ্রিত বটে চাচাও অবাক হয়েছিলেন। মেঝের সেই ঢালাই সম্পূর্ণ ভেঙে নতুন করে আবার মেঝে ঢালাই করতে হয়েছিল। সেদিন রাতে উবায়েদ সাহেবের বাবা এবং চাচা দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনারাই ফুপুর বাড়িতে রাত কাটাবেন এবং কাজগুলো বুঝিয়ে দিয়ে আসবেন। পরদিন ভোরে আজানের ঠিক পরপরই উপশহরের বাড়ির কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখা গেল উবায়েদ সাহেবের বাবা এবং চাচা দুজনেই অত্যন্ত বিধ্বস্ত এবং মলিন মুখে দাঁড়িয়ে। ওনাদের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ওনারাও খুব কষ্টে কোনো মতে রাতটি পার করেছেন। ওনারা কাউকে নিজেদের অভিজ্ঞতার কথা খুলে বললেন না। তবে কিছুক্ষণ পর ওনারা তিন ছেলেকে নিজেদের কাছে বসিয়ে অত্যন্ত আদরের সাথে রাতের সেই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। উবায়েদ সাহেবেরা সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর ওনাদের বাবারা কিছু না বলে ছেলেরা ঠিকই বুঝতে পারলেন যে ওই বাড়িতে আসলে এমন কিছু আছে যা স্বাভাবিক নয়। পরদিন জানা গেল ওয়াশরুমের মেঝেটি আবার নতুন করে বানাতে হয়েছে। একটু খোঁজ খবর নিয়ে উবায়েদ সাহেবেরা জানতে পারলেন এবার নাকি ওয়াশরুমের ঢালে চাচা সাহেবের শরীরের নকশা তৈরি হয়েছিল। তবে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সেই প্রশ্ন করার সাহস উবায়েদ সাহেবদের ছিল না। এরপর ওনাদের বাবা চাচারা মিলে সিদ্ধান্ত নিলেন যে শুধু দিনের বেলায় মিস্ত্রিদের দিয়ে কাজ করাবেন এবং সন্ধ্যা হলেই মূল ফটকে তালা ঝুলিয়ে সবাই বাড়ি ফিরে আসবেন। যাই হোক, এই সিদ্ধান্তের ফলে উবায়েদ সাহেবদের যেন ঘাড় থেকে বিশাল এক বোঝা নেমে গেল। ফুপুকেও টেলিফোন করে শক্তভাবে জানিয়ে দেওয়া হলো যেন তিনি যত দ্রুত সম্ভব ফিরে আসেন। ফুপুও দ্রুত বাড়িতে ফিরে এলেন। আসার পর যখন ওনাকে এসব ঘটনা খুলে বলা হলো তিনি সম্পূর্ণ অস্বীকার করে বসলেন। তিনি বলতে লাগলেন যে ওনার বাড়িতে এমন কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু উবায়েদ সাহেব এবং ওনার ভাইয়েরা মোকাররম ভাইকে আড়ালে ডেকে চেপে ধরলেন। ওনারা স্পষ্ট জানিয়ে দিলেন সত্য কথা না বললে ওনারা বিয়ের কোনো কাজে অংশ নেবেন না। মোকাররম ভাইকে বাধ্য হয়ে সত্যিটা স্বীকার করতে হলো। তিনি জানালেন উঠোনের ওই বিশাল জাম গাছটি হলো মূল সমস্যার কেন্দ্র। সেখান থেকে প্রায় কিছু অদৃশ্য সত্তা ঘরের ভেতরে আসে এবং নানা রকম ঝামেলা বা ভয় দেখানোর চেষ্টা করে। তবে মোকাররম ভাইদের দাবি ছিল গত বেশ কয়েক বছর ধরে এসব উপদ্রব একেবারেই বন্ধ ছিল, যে কারণে ওনারা নিশ্চিন্ত ছিলেন। উবায়েদ সাহেবেরা মোকাররম ভাইকে সোজা জানিয়ে দিলেন যে বিয়ের যাবতীয় কাজ ওনারা দিনভরই করবেন, কিন্তু সূর্য ডোবার পর ওই বাড়িতে ওনারা এক মুহূর্ত অবস্থান করবেন না। ফুপু এবং মোকাররম ভাই হয়তো সেই সমস্যার কোনো একটি স্থায়ী সমাধান বের করেছিলেন, কারণ এরপর বিয়ের অনুষ্ঠানটি বেশ শান্তিতেই সম্পূর্ণ হয়। বিয়ের সময় ফুপু বুদ্ধি করে পুরুষ মেহমানদের থাকার জন্য পাশের বাড়ির একটি ঘর ভাড়া করে দিয়েছিলেন। উবায়েদ সাহেবেরা সেই পাশের বাড়িতে রাত কাটিয়েছিলেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। ফুপু যদিও বিষয়টি সম্পূর্ণ চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু উবায়েদ সাহেবেরা ঠিকই ভেতরকার খবর বের করে নিয়েছিলেন।
ঘটনাটি এমন, বউ ভাতের দিন নতুন বউকে ঘরে আনার সময় সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। স্বভাবতই বাড়িতে অনেক মানুষের সমাগম এবং রান্নাবান্নার কারণে উঠোন এবং রান্নাঘর বেশ অগোছালো পরিবেশ ছিল। রাতে খাওয়া শেষ হওয়ার পর কেউ একজন ভুল করে মুরগি এবং গরুর হাড়ের সব উচ্ছিষ্ট রান্নাঘরের চুলার দিকে ঠিক পাশের একটি কোণায় জড়ো করে রেখেছিলেন। ওনাদের এক চাচির মাঝরাতে চা কফি খাওয়ার বদ অভ্যাস ছিল। বিয়ের সে রাতে ওনারা কিছুতেই ঘুমাতে পারছিলেন না এবং খুব অস্বস্তি লাগছিল ওনার চাচির। রাত তখন প্রায় 4টা বাজে। তিনি চা বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে গেলেন। রান্নাঘরের দরজা খোলাই ছিল এবং ভেতরে হলুদ রঙের বাল্বটি জ্বলছিল। চাচি রান্নাঘরের দরজায় পা রাখতেই থমকে দাঁড়ালেন। তিনি স্পষ্ট দেখলেন মাটিতে রাখা চুলার ঠিক পাশেই একটা কাঠের পিঁড়ির ওপর অত্যন্ত বৃদ্ধ এক লোক উবু হয়ে বসে আছে। লোকটির পরনে একেবারে সাধারণ পুরনো ধাঁচের গ্রামের পোশাক, আর চোখগুলো স্থির হয়ে আছে সেই উচ্ছিষ্ট হাড়গুলোর স্তূপের দিকে। চাচি প্রথম দেখায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছিলেন। লোকটি হয়তো বগুড়া থেকে আসা ফুপুর পক্ষের কোনো আত্মীয় হবে, হয়তো তিনিও চা খেতে এসেছিলেন। চাচি আর ভেতরে না ঢুকে চুপচাপ নিজের ঘরে ফিরে যান। পরদিন সকালে চাচি যখন ফুপুর কাছে সেই বৃদ্ধ আত্মীয়ের খোঁজ নিলেন, তখন উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন, কারণ বগুড়া বা অন্য কোনো জায়গা থেকে ওনার ওরকম বর্ণনার কোনো বৃদ্ধ আত্মীয়ই ছিলেন না। ফুপু তখন অত্যন্ত চতুরতার সাথে কথার মোড় ঘুরিয়ে দিয়ে বিষয়টি ধামাচাপা দিলেন। কিন্তু ওবায়দ সাহেবের কাছে বিষয়টি আর বুঝতে বাকি রইল না যে এটা কি ছিল। বিয়ের পর ওবায়দ সাহেব এবং ওনার ভাইরা আর কোনোদিন ভুল করেও ফুপুর ওই বাড়িতে রাত কাটাননি। প্রিয় লিসনার্স, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যদি ভালো না লাগে তবে আপনারা আমাকে বলতে পারেন যে আপনারা কেমন টাইপের ঘটনা শুনতে পছন্দ করেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেই টাইপের ঘটনাগুলো নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করব। আজ বিদায় নিচ্ছি, তবে যাবার আগে বলতে চাই যে যদি আমার ঘটনা ভালো লেগে থাকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং রাসেল ভাইকে ধন্যবাদ জানাই ঘটনাটি প্রচার করার জন্য। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো অডিও ক্লিপ বা ইমেল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com শুনতে থাকুন, এবং আমাদের নতুন জীবনের জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন ভালো লেগেছে, উপভোগ করেছেন প্রতিটা মুহূর্ত। আমরা ফিরে আসব আবারও আগামীকাল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।